গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের প্রাইমারির ম্যাথের ওপরে 8 নম্বর মক টেস্ট তোমাদের নেওয়া হবে। তো এর আগে অলরেডি ম্যাথের ওপর থেকে কিন্তু 7টা মক টেস্ট নিয়ে নিয়েছি। এছাড়া ইভিএস অ্যান্ড চাইল্ড স্টাডিজ অ্যান্ড পেডাগোগির ওপর থেকেও কিন্তু তোমাদের মক টেস্ট চলছে। তাই প্রত্যেককে বলছি, যদি তোমরা মক টেস্টগুলো না দিয়ে থাকো, যেগুলো অলরেডি হয়ে গেছে, সেগুলো দেখবে ওপরে আই বাটনে লিঙ্ক তোমাদের সামনে শো হচ্ছে, সেটার উপরে ক্লিক করলে অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্কগুলো প্রোভাইড করা থাকবে, অথবা এই চ্যানেলের প্লে লিস্ট অপশানে চলে আসো। সেখানে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ডাব্লিউবি প্রাইমারি টেট 2023 বলে একটা ব্যাচ প্রোভাইড করা আছে। সেই ব্যাচের উপরে ক্লিক করলে যে মক টেস্টগুলো অলরেডি হয়ে গেছে সেগুলো সেখান থেকে পরপর তোমরা দেখে নিতে পারবে। তাহলে শুরু করছি আজকে তোমাদের ম্যাথের ওপরে 8 নম্বর মক টেস্ট। এবং আশা করি প্রত্যেকেই জানো যে মক টেস্ট দেওয়ার নিয়ম কি। যখনই তোমাদের সামনে কোশ্চেন ডিসপ্লে হবে, তখন তোমরা ভিডিও পজ করে হোক বা তোমরা ক্লাস চলাকালীন হোক, তার মধ্যে অ্যান্সার বার করবে, নিজেরা বার করে অ্যান্সারটা কি আসছে দাগ নম্বর সহকারে সেই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করছি আজকে 8 নম্বর মক টেস্ট ম্যাথের ওপরে। 8 নম্বর মক টেস্টের ফার্স্ট কোশ্চেন দেখো তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে। দুটি সংখ্যার যোগফল 10, তাদের গুণফল 21, তাদের অনন্যকের যোগফল কত? ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এই টাইপের কোশ্চেন অলরেডি কিন্তু এর আগের যে 7টা মক টেস্ট হয়ে গেছে সেখানে কিন্তু করানো হয়েছে। তো এখানে বলেছে দুটো সংখ্যার যোগফল। তো সাপোজ ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা ধরে নিলাম ওয়াই। তো এক্স এবং ওয়াই এর যোগফল বলে দিয়েছে 10, তো এখানে লিখলাম এক্স ওয়াই এর যোগফল 10। এবার বলেছে তাদের গুণফল, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল 21, অর্থাৎ এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই, এদের গুণফল বলে দিয়েছে কত? 21। এবার বলছে এই যে সংখ্যা দুটো, আমি একটা এক্স ধরেছিলাম এবং একটা ওয়াই ধরেছিলাম, এদের অনন্যকের যোগফল। তাহলে এক্স এর অনন্যক কি হবে? এক্স এর অনন্যক 1/x। ওয়াই এর অনন্যক কি হবে? 1/y। এদের যোগফল কত হবে সেটা বার করতে বলেছে। তো এখানে নিচে লসাগু করো, লসাগু করলে এক্স ওয়াই হচ্ছে, উপরে হবে এক্স প্লাস ওয়াই। দেখো এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু তোমরা পেয়ে গেছো, অর্থাৎ বলা আছে কোশ্চেনে। তো এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 10, এক্স ওয়াই এর ভ্যালু দেখো 21, তো 10/21 এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। এক্সাম হলে বসে এই কোশ্চেন কিভাবে করবে? যখন এই টাইপের কোশ্চেন তোমাদের দুটো করানো হলো, বাড়িতে এই কোশ্চেন এমন ভাবে প্র্যাকটিস করতে হবে, এক্সাম হলে গিয়ে যখনই অনন্যক বলবে, অনন্যক মানে মাথায় চলে আসবে কি? এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, অর্থাৎ উপরে বসবে সমষ্টি, নিচে বসবে গুণফল। তাহলে এখানে দেখো সমষ্টি কি বলেছে কোশ্চেনে? সমষ্টি বলেছে 10, তো উপরে 10 বসাও, গুণফল বলেছে 21, নিচে 21 বসাও। জাস্ট এক লাইনেই কিন্তু অ্যান্সার চলে আসবে। তো এখানে অ্যান্সার আসলো কি? অ্যান্সার আসলো অপশন নাম্বার বি। চলে আসো পরের কোশ্চেনে। পরপর দুটি ধনাত্মক যুগ্ম সংখ্যা খুঁজে বার করো যাদের গুণফল 440। ইজি কোশ্চেন। এখানে সাপোজ আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স। আচ্ছা, এখানে দেখো আগে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে। এখানে কি বলেছে? ধনাত্মক মানে অবভিয়াসলি পজিটিভ হবে সংখ্যাটা, এবং তারপর সাথে বলেছে কি? যুগ্ম সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা হতে হবে। তো একটা জোড় সংখ্যা আমি ধরে নিলাম এক্স, তাহলে এর পরবর্তী, কারণ এখানে দেখেছো বলেছে যে পরপর দুটি, তাহলে এর পরবর্তী জোড় সংখ্যা কি হবে? পরবর্তী জোড় সংখ্যা এক্স প্লাস 2 হবে। কেন? এখানে উদাহরণ দিচ্ছি, 2 একটা জোড় সংখ্যা এবং 2 একটা ধনাত্মক জোড় সংখ্যা, তাহলে এর পরবর্তী জোড় সংখ্যা কি? এর পরবর্তী জোড় সংখ্যা হলো 4। তো সাপোজ আমি এক্স ইকুয়াল টু মানে এক্স এর ভ্যালু যদি 2 ধরি, তাহলে 4 কে আমি কি লিখতে পারি? এক্স প্লাস 2 লিখতে পারি। অর্থাৎ এখানে এক্স এর ভ্যালু 2 ধরেছি, এক্স এর জায়গায় 2 বসালাম, প্লাস 2, তার মানে 4। এই কারণে একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা এক্স প্লাস 2 ধরা হয়েছে। এবার কি বলছে? এখানে বলেছে যে পরপর দুটি ধনাত্মক যুগ্ম সংখ্যা খুঁজে বার করো যাদের গুণফল বলে দিয়েছে কি? গুণফল বলেছে 440। তাহলে এই দুটো সংখ্যার গুণফল বলেছে কত? 440। তো এখান থেকে একটা তোমাদের দ্বিঘাত সমীকরণ চলে আসবে, এখান থেকে এক্স এর মান বার করতে হবে। তো এখানে গুণ করো, গুণ করলে পাবে এক্স স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 440। তারপর এক্স স্কোয়ার প্লাস 2x, 440টা সমানের এই সাইডে আসলে হয়ে যাবে -440। এবার এটাকে উৎপাদকে ভাঙো, ভাঙলে এখানে 22, একটা 22x নাও মাইনাস 20x, কারণ 22 আর 20 গুণ করলে 440। তাহলে এখান থেকে প্লাস 22x মাইনাস 20x, এইভাবে এই যে এখানে ভাঙলাম, এগুলো আশা করব তোমাদের কাছ থেকে এগুলো তোমরা জানো। এগুলো ক্লাস 5-6 এরই অঙ্ক, 5-6-7 এই সমস্ত জিনিস আমরা শিখেছিলাম। তো এইটুকু তোমাদের কাছ থেকে আশা করব যে প্রাইমারির এক্সাম যেহেতু সামনে এসে গেছে, মক টেস্ট এখন দিচ্ছ, তো এইগুলো আশা করব তোমরা ভাঙতে পারো। তো এখান থেকে এক্স কমন নাও, এক্স কমন নিলে এক্স প্লাস 22 হচ্ছে, মাইনাস 20 এখান থেকে কমন নাও,
নিলে এখান থেকে পাবে এক্স প্লাস 22 ইকুয়াল টু 0। আর যদি জানা থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট মানে এই লাইন থেকে ডাইরেক্টই তোমরা লিখতে পারবে এক্স এর ভ্যালু কত আসবে, এক্স এর ভ্যালু আসবে 20। তো এখানে দেখো এক্স মাইনাস 20 ইন্টু মানে কমন নিলে এক্স প্লাস 22 ইকুয়াল টু 0। তো এখানে পজিটিভ আছে, এটা সমানের এই সাইডে আসলে নেগেটিভ হয়ে যাবে, সুতরাং এক্স প্লাস 22 কে কনসিডার করবো না, কনসিডার করবো কোনটা, এক্স মাইনাস 20 কে। এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে সমানের ওই সাইডে গেলে এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেলে 20। তাহলে একটা সংখ্যা পেলে 20, অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা দেখো একটা সংখ্যা এক্স ধরেছিলে আর একটা সংখ্যা ধরেছিলে এক্স প্লাস 2, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু 20, তাহলে অপর সংখ্যা কি হবে 20 প্লাস 2, অপর সংখ্যা হবে 22। তো এখানে অপশন নাম্বার বি তে দেখো আছে 20 এন্ড 22, তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি, তোমরা যদি প্রাইমারির এক্সামের পাশাপাশি আদার্স অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, যেমন স্টেটের এক্সাম হয়, পিএসসির এক্সাম যেমন ফুড এসআই, তারপর ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এগুলো কিন্তু পিএসসি কন্ডাক্ট করে। এছাড়া স্টেটের আরও একটা এক্সাম হয় পুলিশের এক্সাম, ডাব্লিউবিপির এসআই অ্যান্ড কনস্টেবল, তারপর জেল পুলিশ, তারপর কেপিএসআই কনস্টেবল, এছাড়া সামনে যে ডাব্লিউবিপির লেডি কনস্টেবলের মেন্স এক্সাম আসতে চলেছে, তো এই সমস্ত এক্সামগুলো স্টেটে হয়। এছাড়া সেন্ট্রালের যে সমস্ত এক্সামগুলো স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করে অর্থাৎ এসএসসি কন্ডাক্ট করে, যেমন জিডি কনস্টেবল যার ফর্ম ফিল আপ এখন চলছে, এছাড়া সিজিএল, সিএসএসএল, এমটিএস, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল। তো এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস ওয়াইজ ডিটেলসে কিন্তু লাইভ ক্লাস এই চ্যানেলে প্রোভাইড করা হয়, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই ইউটিউব চ্যানেলেই কিন্তু প্রোভাইড করা হয়। প্রত্যেকটা ক্লাস কিন্তু লাইভ ক্লাস চলে, লাইভ ক্লাস না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলেও পরবর্তীতে রেকর্ডেড হিসেবে ক্লাসটা দেখে নিতে পারবে। তো এই সমস্ত ব্যাচে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচ আমাদের ক্রিয়েট করা আছে, এই সমস্ত ব্যাচে যদি যুক্ত হতে চাও তো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে এবং ক্লাসগুলোও সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। তার জন্য কি করতে হবে, দেখো নিচে তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডিসপ্লে হচ্ছে 9933434203, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করবে মেসেজ করে। সেখানে যখন তোমরা ইনফর্ম করবে তোমাদেরকে গাইড করা হবে এবং তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া মাথায় রাখবে তোমাদের এই চ্যানেলে অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই যে ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে এখন বর্তমান ক্লাসটা করছো, এই চ্যানেলেই কম্পিটিটিভ এক্সামের জন্য অলরেডি তোমাদের জিকে জিএস এর ক্লাস চলছে। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা জানো, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর পলিটি, ওদিকে আছে তোমাদের ইকোনমিক্স, তারপর আছে সায়েন্সের 3টে সাবজেক্ট, স্ট্যাটিক, জিকে জিএস, এগুলো সব কিছুই কিন্তু এই জিকে জিএস এর মধ্যে চলে আসে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ এই চ্যানেল থেকে করতে পারবে। আর ম্যাথের ক্লাস করার জন্য তোমাদের আরও আরেকটা চ্যানেল তোমাদের এখান থেকে সার্চ করতে হবে ইউটিউব থেকে। চ্যানেলের নামটা আমি এখানে লিখে দিচ্ছি, চ্যানেলের নামটা দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে। তাই প্রত্যেককে বলছি কম্পিটিটিভ এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও এই দুটো চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রিপারেশন নিতে পারবে। তার জন্য কি করতে হবে, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করতে হবে এবং এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করতে হবে। তো চলে আসো পরের কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন, 2/3 1/1/5 মাইনাস, আচ্ছা এখানে একটা সরল দিয়েছে, সরলে সবসময় মাথায় রাখবে বডমাস রুলস। বডমাস নিয়মটা কি, আগের দিন একটা মক টেস্টে কিন্তু পড়িয়েছিলাম, BODMAS। বি ফর কি, বি ফর ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যাই হোক না কেন সেটার কাজ আগে হবে। ও ফর কি, ও ফর অফ, অফ কে বাংলাতে বলা হয় কি এর। দেখো এখানে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে দেখো এর বলেছে, এখানে দেখো কোশ্চেনে এর বলেছে, এই এর কাজ আগে হবে, তারপরে হবে কিন্তু ভাগের কাজ, ভাগের কাজের পরে হবে গুণের কাজ, তারপরে হবে যোগ, তারপরে হবে বিয়োগের কাজ। এই বডমাস রুলটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে দেখো 2/3 তো এখানে আমি ভাঙছি 2/3, এর মানে কি, এর মানে গুণই, কিন্তু গুণটা আগে করতে হবে। তো 1/1/5 কে একে যদি ভগ্নাংশে কনভার্ট করি, 5 একে 5 আর একে যোগ করলে হবে কত, 6। তো 6/5 মাইনাস 1 এটাকে আগে করতে হবে বলে এটাকে আমি ব্র্যাকেট নিয়ে নিলাম, মাইনাস এখানে 1/5 আছে কত, 1/5 1/4 লিখলাম।
তারপরে দেখো এখানে আছে -1/6 ভাগ কত আছে, ভাগ আছে 5। তো ভাগ 5 থাকা মানে সেটাকে আমি গুণ 1/5 লিখতে পারি, তো গুণ 1/5 লিখলাম, প্লাস 1/15। এবার এখানে সরলটা করো, এখানে 3 দিয়ে কাটলে 2 হচ্ছে, তার মানে এখান থেকে পাচ্ছ 4/5, এখান থেকে পাচ্ছ 1/20, এখান থেকে পাচ্ছ 1/30, প্লাস এখান থেকে পাচ্ছ 1/15। 5, 20, 30 and 15, এটাকে লসাগু করো, 5, 20, 30, 15, এটাকে লসাগু করো, 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 4 5 20, 5 6 30, 3 5 15, 3 দিয়ে যাচ্ছে 1 2 2, এখানে 1, আবার 2 দিয়ে যাচ্ছে, এখানে 1 1 1 1। তো যাই হোক, এখান থেকে এলসিএম অর্থাৎ লসাগু কত পেলে, লসাগু পেলে এখানে, আচ্ছা লসাগু একটুখানি কোথাও ভুল হয়েছে, 5 একে 5, 4 5 20, 5 6 30, 3 5 15, এখানে 3 দিয়ে ভাগ করলে এখানে 4ই থাকবে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে 2 থাকবে, তাহলে লসাগু হবে 3 5 15, 15 দুগুণ 30, 30 দুগুণ 60, তাহলে 60 লসাগু হলো, 60 এখানে বসালে, 5 দিয়ে 5 12 60, তাহলে 4 12 কত হবে 48, এখানে 3 20 60 -3, 30 দুগুণ -2, আর 15 4 15 60, তো এখানে +4, যোগ বিয়োগ করলে এখান থেকে পাবে, এখানে -5 +4 -1 অর্থাৎ 47, ওপর থেকে 47/60। এবার 47/60 এটা থাকবে কিন্তু ফার্স্ট অপশানে, এখানে এরকম থাকবে, অপশানে মার্কিং করবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ দেখো এখানে কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেনে কি বলেছে, এই যে সরলটা করলে এর সঙ্গে, এর যে অ্যান্সারটা পাবে এর সঙ্গে কোন ভগ্নাংশ যোগ করলে তার মান 1 হবে। তো এখানে সাপোজ আমি এই যে উত্তরটা পেলাম এই সরলের, এর সঙ্গে অর্থাৎ 47/60 সঙ্গে আমি যদি x যোগ করি তাহলে তার মান কি হবে, তার মান 1 হবে, যেটা কোশ্চেনে বলে সেটা পাতিয়ে নিলাম। এবার এখান থেকে x এর মান বার করতে হবে, অর্থাৎ 1 থেকে আলটিমেট কি করতে হবে, 47/60 কে বিয়োগ করতে হবে। তো 1 থেকে 47/60 বিয়োগ করবে, এখানে লসাগু করে লসাগু 60ই আসবে, তো বিয়োগ করলে পেয়ে যাবে 13/60। তো 13/60 এর অ্যান্সার হবে অপশন নাম্বার বি, এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন, কোন সংখ্যা দ্বারা 324/121 এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। তোমাদেরকে ফার্স্ট মক টেস্ট যেদিন নিয়েছিলাম সেদিনই বলেছিলাম 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার নাম্বার মুখস্থ রাখতে, 1 থেকে 15 পর্যন্ত কিউব নাম্বার, 1 থেকে 30 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে। যারা রেখেছো বা যারা ফার্স্ট মক টেস্ট দেখার পরে সেখান থেকে এগুলো বাড়িতে প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে ইজি হবে, যারা করোনি কোশ্চেনটা কিন্তু অনেকটাই তাদের কাছে টাফ হয়ে যাবে। কারণ এখানে দেখো বলেছে কোন সংখ্যা দ্বারা এই 324/121, 324/121 এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। তো সাপোজ ধরে নিই x দ্বারা এর বর্গমূলকে গুণ করলে গুণফল 3 হবে। এবার 324 কার স্কোয়ার বা 121 কার স্কোয়ার এটা যদি মুখস্থ না থাকে তাহলে এক্সাম হলে বসে কিন্তু এই কোশ্চেন হবে না, নতুবা টাইম টেকেন হয়ে যাবে। তো x বাই 324 18 স্কোয়ার, তো এখানে হবে 18, 121 11 স্কোয়ার, নিচে হবে 11 ইকুয়াল টু 3, 3 18 কেটে গেল, এখান থেকে হবে 6, তাহলে x এর ভ্যালু কি হবে 11/6, দেখো সেটা আছে অপশন নাম্বার বি তে, তো অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে, দুটি সংখ্যার সমষ্টি এখানে বলা আছে 256, তাদের গসাগু বলা আছে 32, তাহলে সংখ্যা দুটি কত কত। তো ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেন তোমাদের করিয়েছি, এখানে কোশ্চেনটা স্টার মার্ক করে দিলাম, কোশ্চেনটা বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর একটা কথা, মক টেস্ট যখন হয়ে যাবে, মক টেস্ট হয়ে যাওয়ার পর মক টেস্টের যে কোশ্চেনগুলো করানো হচ্ছে বাড়িতে কমপক্ষে 2 থেকে 3 বার কিন্তু কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। আর ক্লাসের পিডিএফ যদি ডাউনলোড করতে চাও, নিচে দেখো যে যে টেলিগ্রাম লিঙ্ক তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কে জয়েন হয়ে যাও, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে, সেটার উপরে ক্লিক করলে সরাসরি তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে, সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তার আগে টেলিগ্রাম অ্যাপটা কিন্তু তোমাদের ফোনে ইনস্টল করে রাখতে হবে। এখানে দেখো দুটো সংখ্যার সমষ্টি বলে দিয়েছে 256, দুটো সংখ্যার গসাগু বলেছে 32। তো গসাগু 32 বলেছে যখন, আমি ধরে নিলাম একটা সংখ্যা 32x আর একটা সংখ্যা ধরলাম 32y, তাহলে
32x এবং 32y যদি হয়, তো এই দুটোকে সাপোজ ধরো এই দুটো সংখ্যা, তো এই দুটোর গসাগু কি হবে, এখান থেকে 32 কমন নিলাম, x বাই হয়, তো আমি বলতে পারি এই দুটো সংখ্যার গসাগু 32। তো সেটাই আমি করেছি, যে গসাগু যেহেতু বলা আছে তাহলে আমি দুটো সংখ্যা ধরে নিয়েছি, একটা সংখ্যা 32x আর একটা সংখ্যা 32y। তো দুটো সংখ্যা ধরে নিয়েছি 32x আর 32y, এবং এদের সমষ্টি বলে দিয়েছে, তাহলে এদের যোগ করে দাও। এদের যোগফল কত বলেছে, 256। তাহলে এখানে যোগফল লিখলাম, 32 কমন নেই, x প্লাস ওয়াই ইকুয়াল টু 256। কাটাকুটি করো, 8 দিয়ে কাটলে 4 8 32, 8 দিয়ে কাটো 3 8 24, 8 2 16, 4 দিয়ে কাটলে 4 8 32। তো x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। এবার এখানে বলেছে যে সংখ্যা দুটি কত কত। তো যখন এরকম সংখ্যা তোমাদের অ্যাজাম্পশন করতে হবে, তখন কি বলেছিলাম, এই 8কে দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙতে হবে। যেহেতু এখানে x প্লাস ওয়াই দুটো সংখ্যার যোগফল হলো 8, তো দুটো সংখ্যার যোগফল আকারে যখন ভাঙবো, তখন খেয়াল রাখতে হবে যে দুটো সংখ্যার যোগফল আকারে ভাঙছি সে দুটো যেন পরস্পরের মৌলিক হয়। এটাও কিন্তু তোমাদের কোনো একটা মক টেস্টে আমি করিয়েছিলাম, সেকেন্ড মক টেস্ট কি থার্ড মক টেস্টে। এখানে লিখে দিচ্ছি, পরস্পরের যেন মৌলিক হয়, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে 8কে আমি ভাঙছি, 8কে 1 প্লাস 7 আকারে লেখা যায়, 8কে 2 প্লাস 6 আকারে লেখা যায়, 8কে 3 প্লাস 5 আকারে লেখা যায়, 8কে 4 প্লাস 4 আকারে লেখা যায়। এছাড়া আর অন্য কোনোভাবে 8কে কিন্তু লিখতে পারবে না। তো এখানে 4টে পসিবিলিটি আছে, 4টে পসিবিলিটি এখানে লিখলাম। এবার এখানে দেখো যে পরস্পর মৌলিক কোন কোন সংখ্যা। তো 1 আর 7 পরস্পরের মৌলিক সংখ্যা, সুতরাং ফার্স্ট পেয়ারটা কিন্তু এখান থেকে হচ্ছে। তারপরে দেখো 2 আর 6 এই দুটো কিন্তু পরস্পরের মৌলিক নয়, সুতরাং এই পেয়ারটা কনসিডার করা যাবে না। একইভাবে 3 5 পরস্পরের মৌলিক, এটাকে কনসিডার করা যাবে। 4 4 পরস্পর মৌলিক নয়, সুতরাং এটাকে কনসিডার করা যাবে না। তাহলে এখান থেকে কটা পেয়ার পেলাম, দুটো পেয়ার পেলাম, একটা হলো 1 প্লাস 7 আর একটা হলো 3 প্লাস 5। তাহলে এখান থেকে দুটো পেয়ার সংখ্যা তোমরা পাবে। তো 1 আর 7 যদি ধরি, তাহলে এখানে কি ধরেছিলাম সংখ্যা, একটা 32x হবে আর একটা 32y হবে। তো 1 7 ধরা মানে একটা সংখ্যা আমি যদি x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু যদি 7 ধরি, তাহলে একটা পেয়ার সংখ্যা কি হবে, 32 ইন্টু 1 আর একটা হবে 32 ইন্টু 7। তাহলে এখানে হচ্ছে 32, এখানে 7 দিয়ে গুণ করলে 7 2 14, 3 7 21 আর একে হবে কত, 22। তো একটা পেয়ার হবে 32 এন্ড 224। এবার যদি আমি এই পেয়ারটাকে ধরি 3 আর 5-এর, তাহলে এখানে আমি ধরে নিচ্ছি x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু 5 ধরে নিলাম। তো x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 5 হলে এর সঙ্গে 32 গুণ করো, 32 গুণ করতে হবে এর সঙ্গে 32, কারণ 32x 32y এটাই হলো আলটিমেট নাম্বার। তো এখানে গুণ করলে 3 2 6, 3 3 9, 96 হচ্ছে, 5 2 10, 160 হবে। তাহলে একটা পেয়ার পেলে 32 224 আর একটা পেয়ার পেলে 96 এন্ড 160-এর। তাহলে এখানে দেখো আছে অপশন বি তে, অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন, 112 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটা পূর্ণবর্গ রাশি হবে। এই টাইপের কোশ্চেনও কিন্তু বহুবার করিয়েছি এবং এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। যখন পূর্ণবর্গ সংখ্যা হবে কত গুণ করলে বলবে, জাস্ট মৌলিক উৎপাদকে ভাঙবে। তো এখানে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করবে। তো 2 দিয়ে একে ভাগ করলে 5 দিয়ে 10, 6 2 12, 2 দিয়ে ভাগলে 28, 2 দিয়ে আবার যাচ্ছে, এখানে হবে কত 14, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাঙলে হচ্ছে কত 7। তাহলে এখানে দেখো পেয়ারে দেখবে যে পেয়ারে কটা করে সংখ্যা আছে, অর্থাৎ জোড়ে কটা সংখ্যা আছে। তো এখানে দেখো 2 এর একটা জোড় আছে, সুতরাং এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে একটা 2 বেরোবে, অর্থাৎ দুটো 2 এর গুণফল মানে কি 2 এর স্কয়ার। তাহলে এটাকে বলতে পারি আমি পূর্ণবর্গ সংখ্যা। একইভাবে এখানেও দেখো দুটো 2 এর পেয়ার পাচ্ছ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, 7-এর একটা পেয়ার পাচ্ছ, আর একটা 7 যদি এর সাথে গুণ করা হয় তাহলে বলবো সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা। তো দেখো এখানে অপশন নাম্বার সি তে আছে 7, তো অপশন সি এর কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে লাইক করবে। এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেখানে দেখছি অনেকেই কিন্তু ক্লাসগুলো দেখছো, কিন্তু তোমাদের ক্লাস ভালো লাগছে কি ভালো লাগছে না সেটা রেসপন্স করছো না কমেন্ট বক্সে হোক, বা তোমরা লাইক করছো না। তাই প্রত্যেককে বলছি, যদি ক্লাস ভালো লাগে
এই পর্যন্ত যে ক্লাস হলো বা এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে, ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসগুলোকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো চলে আসো পরের কোশ্চেনে। কত টাকা 12.5% 600 টাকা হবে? ইজি কোশ্চেন। ধরে নাও এক্স টাকার 12.5%, তো 12.5কে এখানে ভগ্নাংশে কনভার্ট করো। 12.5কে ভগ্নাংশে কনভার্ট করলে 12 দুগুণ 24, 24 আর 1 যোগ করলে হবে কত? 25। 25/2 পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে 100 চলে আসে, তো নিচে 100 গুণ করো। তো এখানে কি বলেছে? কত টাকার 12.5%? ধরে নিয়েছি এক্স টাকার 12.5% লিখলাম, ইকুয়াল টু কত? 600 টাকা হবে। তো যেটা বলেছে সেটাই এখানে বসালাম। 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 4 25 100। এখানে নিচে 4 দুগুণ 8 থাকছে, 8 ডান সাইডে চলে গেল, 8 ইন্টু 600 গুণ করলে হবে কত? 4800। দেখো কোন অপশানে আছে? অপশান সিতে আছে, তো অপশান সি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কোনো পরীক্ষায় 17% শিক্ষার্থী শুধু বাংলায়, 18% শিক্ষার্থী ইংরাজিতে ফেল করে, 5% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, যারা উভয় বিষয়ে পাশ করে তাদের শতকরা হার কত? ভালো কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করে, এবং এই কোশ্চেনটা তোমাদের ভেন ডায়াগ্রাম দেখিয়ে দেবো। ভেন ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে হবে। তো সাপোজ এটাকে আমি ধরছি বাংলা, বাংলা বেঙ্গলি, এখানে BEN লিখলাম, আর এখানে আমি লিখলাম ইংলিশ ENG। এবার একটা জিনিস ভাবো, এখানে যে কমন পার্ট, এই যে কমন পার্ট, এই পার্টে যদি আমি কিছু লিখি তাহলে বলবো যে এই ক্যান্ডিডেটটা বাংলাতেও ফেল করেছে, ইংরাজিতেও ফেল করেছে। এখানে যদি আমি লিখি, যেখানে আমি এখন এই গোল করে মার্কিং করছি, তাহলে বলবো এই জায়গায় যে ছাত্রগুলোর সংখ্যা আমি লিখবো, সাপোজ আমি যদি 2টো লিখি বা 10টা লিখি বা 200, এখানে আমি 17টা লিখি বা এখানে 20টা লিখি, যাই লিখি না কেন, এই ক্যান্ডিডেটগুলো শুধুমাত্র ইংরাজিতে ফেল করেছে। তাহলে জিনিসটা বোঝাতে পারলাম। এখানে খালি কথার খেলা। দেখো এখানে এবার কোশ্চেনের দিকে চলে আসো। কোশ্চেনে দেখো বলেছে 17% ক্যান্ডিডেট শুধুমাত্র বাংলায় ফেল করেছে, শুধুমাত্র। শুধুকে ইংরাজিতে যখন কোশ্চেন থাকবে সেখানে অনলি লেখা থাকবে। তো যাই হোক, শুধুমাত্র বাংলায় ফেল করেছে 17%। 17%, তাহলে শুধুমাত্র বাংলার ঘরে এইটা, তো এখানে আমি 17 লিখলাম। তারপরে দেখো বলেছে 18% শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে, তো এখানে দেখো আমি 18 লিখলাম। এবার এখানে বলেছে 5% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, অর্থাৎ এই কমন পার্টে কতজন ফেল করে? 5%, তো এখানে লিখলাম 5। তাহলে টোটাল ফেল করে কতজন? টোটাল ফেল ক্যান্ডিডেট, 17 প্লাস 5 প্লাস 18 যোগ করো, 18 আর 17 যোগ করলে 35, আর 5 যোগ করলে হবে কত? 40। তো 40% কিন্তু এখানে ফেল করেছে। জানতে চাইছে যারা উভয় বিষয়ে পাস করেছে তাদের শতকরা হার কত? তো ধরে নিচ্ছি 100% ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে 40% ফেল করেছে, তাহলে পাস করেছে কতজন? 100%-এর থেকে 40% বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবে 60% ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। তো অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। এখানে এই যে দুটো ওয়ার্ড আমি মার্কিং করেছি, শুধুমাত্র, এই শুধুমাত্র ওয়ার্ডটা যদি না থাকে তখন কিন্তু কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ হয়ে যেত। তো যখন কোশ্চেন আসবে তখন দেখাবো যে তখন কোশ্চেনের অ্যান্সার, তখন কোশ্চেনের অ্যান্সার হতো 70%। তো এই শুধুমাত্র ওয়ার্ড থাকছে কি থাকছে না সেটা কিন্তু একটুখানি তোমরা খেয়াল রাখবে। তো চলে আসো এবার পরবর্তী কোশ্চেনে। একটি টি শার্টের অঙ্কিত মূল্য 150 টাকা, যদি তাহার শতকরা 80% বাটাকে ইংলিশে বলা হয় ডিসকাউন্ট দেওয়া হয়, তবে তার বিক্রয় মূল্য কত? ইজি কোশ্চেন। সাপোজ আচ্ছা 18% ডিসকাউন্ট দিচ্ছে, তো এখানে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি। সাপোজ কোন একটা জিনিসের ক্রয় মূল্য, এখানে এমআরপি যেটা লেখা থাকে, দেখবে কোনো জিনিসে, প্রত্যেকটা জিনিসে কিন্তু এমআরপি লেখা থাকে, অর্থাৎ সেখানে অঙ্কিত মূল্য লেখা থাকে। কত লেখা থাকে? ধরে নিলাম 100 টাকা। এবার এই 100 টাকার ওপরে যদি 18% ডিসকাউন্ট দেয় তাহলে বিক্রি করছে কত? বিক্রি করছে অবভিয়াসলি 18 টাকা ছাড় দিয়ে বিক্রি করছে, কারণ 100-র 18% মানে কত টাকা? 18 টাকা। তাহলে 18 টাকা কম নিচ্ছে, তাহলে 100 থেকে 18 যদি 18 টাকা কম নেয় তাহলে কত টাকায় বিক্রি করছে? বিক্রি করছে কিন্তু 82 টাকায়। তো সেটাই এখানে বলেছে যে 18% বাটা দিচ্ছে। তো এখানে
জাস্ট এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে যে অঙ্কিত মূল্য কত 150 টাকা, 18% কম দিচ্ছে মানে 18% ছাড় দিচ্ছে, তার মানে কত 82/100 টাকায় কিন্তু সে বিক্রি করছে। তো এখানে 0 কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 2 10, 2 দিয়ে কাটলে এখানে 41, এখানে গুণ করলে হবে 123। তো অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে 123 টাকায় জিনিসটা বিক্রয় করেছে। তো অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেনে। 2500 টাকা অঙ্কিত মূল্য, অর্থাৎ এমআরপি কত বলা আছে? 2500 টাকা। একটি টেবিলে 2500 টাকা অঙ্কিত মূল্য একটি টেবিল কিছু ডিসকাউন্টের সাথে 1925 টাকা মূল্যে বিক্রয় করা হলো। তার অনুসারে তাহার শতকরা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে? অর্থাৎ এটা 2500 টাকার এমআরপি লেখা ছিল একটা টেবিলে, বিক্রি করছে যখন সেটা 1925 টাকায় বিক্রি করছে, তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে সেই টেবিলটা বিক্রয় করার জন্য। তো ইজি কোশ্চেন, এখানে কত টাকা ছাড় দিয়েছে ফার্স্টে বার করো। 2500 থেকে 1925 বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবে কত? 575 টাকা ছাড় দিয়েছে। তাহলে এখানে বিক্রয় মূল্য কত ছিল? এমআরপি ছিল 2500 টাকা, সেটাকে নিচে লিখবে। কত টাকা ছাড় পেয়েছো? 575 টাকা ছাড় পেয়েছো। একের মধ্যে কত? 100-র মধ্যে কত? 0 এখান থেকে কাটলো। 25 দিয়ে কাটো, 25 দিয়ে ডাইরেক্ট কাটলে 25 2 50, হাতে থাকতে 7, 3 25 75, অর্থাৎ 23% কিন্তু ছাড় দিয়েছে। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। একটি ট্রেন 200 মিটার লম্বা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে। এর আগের দিনের মক টেস্টেই কিন্তু কোশ্চেনটা করিয়েছিলাম। কি বলেছিলাম? যদি কোনো একটা ট্রেন কোনো একটা প্ল্যাটফর্মকে, কোনো একটা ব্রিজকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের পাশাপাশি সেই প্ল্যাটফর্ম এবং সেই ব্রিজের দৈর্ঘ্যকে অবভিয়াসলি অতিক্রম করবে। আর যদি কোনো একটা ট্রেন কোনো একটা পোল, কোনো একটা খুঁটি, কোনো একটা মানুষ, অর্থাৎ কোনো একটা ছোট একটা জিনিসকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তো এই কনসেপ্টটাই এই কোশ্চেনে লাগবে। এছাড়া আরেকটা যে কনসেপ্ট লাগবে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এই কনসেপ্টেই কিন্তু কোশ্চেনটা হয়ে যাবে। তো ফার্স্টে ট্রেনটা যখন কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন স্পিড কত হবে? স্পিড এস ইকুয়াল টু ডিস্টেন্স, কি বলেছি? ডিস্টেন্স যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনের নিজের দৈর্ঘ্য। তো এখানে দেখো ট্রেনের নিজের দৈর্ঘ্য দেওয়া নেই, ট্রেনের নিজের দৈর্ঘ্যটা বার করতে হবে। তো ধরে নিচ্ছি ট্রেনের নিজের দৈর্ঘ্য টি। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলা আছে কত? 200 মিটার। তো যখন ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেনের নিজের দৈর্ঘ্য পাশাপাশি ট্রেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে। তো তাই সেই কারণে ডিস্টেন্সের জায়গায় টি প্লাস 200 লিখলাম। সময় লাগছে কত? দেখো বলেছে 30 সেকেন্ড সময় লাগছে, তো এখানে লিখলাম 30 সেকেন্ড। ক্ষেত্রে চলে আসো, ট্রেন যখন প্ল্যাটফর্মে দাঁড়ানো একটা লোককে 10 সেকেন্ড অতিক্রম করে, তো সেই ক্ষেত্রে স্পিড কি হবে? স্পিড একই থাকছে, কারণ স্পিড কমছে বাড়ছে বা স্পিড এখানে উল্লেখ করা নেই। তো ধরে নেব স্পিড একই আছে। তো স্পিড ইকুয়াল টু ট্রেন যখন কোনো একটা লক্ষ্যে অতিক্রম করে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তো সেখানে আমি ট্রেনের দৈর্ঘ্য ধরে নিয়েছি টি, তাই লিখলাম টি। সময় কত? সময় দেখো এখানে, অর্থাৎ দূরত্বের জায়গায় আমি কিন্তু বড় হাতের টি লিখেছি, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যেটা ধরে নিয়েছি সেটা লিখেছি। এবার সময় মানে টি এর জায়গায় দেখো বলা আছে কত? 10 সেকেন্ড, তো এখানে লিখলাম 10। স্পিড যেহেতু একই, তো দুটো সমীকরণকে একই করে দেবো, অর্থাৎ এস এর জায়গায় আমি লিখবো কি? এস এর এই জায়গায় আমি লিখবো টি বাই 10 লিখলাম। ডান সাইডে আছে টি প্লাস 200/30। 0 এখান থেকে কেটে গেল, কোটাকুটি গুণ করলে 3t ইকুয়াল টু টি প্লাস 200। এখান থেকে ক্যালকুলেট করলে টি এর ভ্যালু পেয়ে যাবে কত? টি এর ভ্যালু পেয়ে যাবে 100। এবার দেখো এখানে বার করতে কি বলেছে? বার করতে বলেছে ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। তাহলে ট্রেনের গতিবেগ আমি এই সমীকরণে বসালেও, আচ্ছা সমীকরণটা আমি দেখাচ্ছি, এই সমীকরণে বসালেও তোমরা বার করতে পারবে, এই সমীকরণে বার করলেও বসাতে পারবে। তো দেখতে পাচ্ছি এই সমীকরণটা বসালে আমার সুবিধা হবে ক্যালকুলেশন করতে, তাই আমি এইটাতে বসাচ্ছি। তো স্পিড ইকুয়াল টু কি হবে? স্পিড ইকুয়াল টু টি এর ভ্যালু বসালাম 100/10, 0 কেটে গেল, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড। এর অ্যান্সার হবে, দেখো অপশন নাম্বার বি তে আছে, তো অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। এবিসি আলাদাভাবে একটি কাজ 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটা আরম্ভ করলো। তারপর বলেছে কাজটি শেষ হওয়ার পরে 5 দিন পূর্বে, এখানে পরেটা কেটে নেবে, কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে এ, 3 দিন পূর্বে বি চলে গেল, কতদিন কাজটি শেষ হবে? তো ফার্স্টে যেটা বলেছে সেটা আগে লিখে নাও যে এ একা কত দিনে করতে পারে? 10 দিনে করতে পারে।
বি একা কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে। সি একা করতে পারে 15 দিনে। 10, 12, 15 এই তিনটে লসাগু নেবে, লসাগু নিলে পেয়ে যাবে কত? লসাগু পাবে 60। তাহলে এখান থেকে এই যে 60টা পেলে এটা কি? এটা কিন্তু টোটাল ওয়ার্ক। এই যে লসাগুটা পেলে এটা হলো টোটাল ওয়ার্ক। এবার এই 60কে 10 দিয়ে ভাগ করো, ভাগ করলে পেয়ে যাবে এ এর এফিসিয়েন্সি। 60কে 12 দিয়ে ভাগ করলে পাবে 5, 5 হলো বি এর এফিসিয়েন্সি। অর্থাৎ এফিসিয়েন্সি মানে কি? এ একদিনে 6 ইউনিট কাজ করতে পারে। বি এর এফিসিয়েন্সি 5 মানে কি? বি একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। এবার একইভাবে সি এর এফিসিয়েন্সি বার করো, 60কে 15 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে কত? 4। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস বোঝার আছে যে বলেছে কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে এ আর 3 দিন পূর্বে বি ছেড়ে চলে যায়। তো সাপোজ ধরো কাজটা এই পজিশন থেকে স্টার্ট হলো এবং কাজটা এই পজিশনে এসে শেষ হলো। আমি জানি না যে কাজটা কতদিনে শেষ হচ্ছে, তো সাপোজ ধরে নিলাম এই পজিশনে শেষ হলো। তো এখানে বলছে এ ছেড়ে চলে যায়, এখানে বলছে বি ছেড়ে চলে যায়। তার মানে কাজটা টোটাল কে কমপ্লিট করেছে? মানে প্রথম থেকে শেষ পর্যন্ত কে ছিল? প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ছিল সি। তো যাই হোক, এখানে দেখো বলেছে কম কম দিনে কেটে চলে যায়, মানে 5 আর 3 এর মধ্যে ছোট কোনটা? ছোট হলো 3। তো 3 দিন পূর্বে চলে যায় কে? বি। তাহলে এখানে 3 দিন আগে চলে যায় কে? বি। এটা ধরে নিলাম 3 দিন আগে চলে যায় বি, আর 5 দিন আগে চলে যায় কে? 5 দিন আগে চলে যায় এ। তো এখানে আমি 2 লিখলাম, এখানে 3 লিখলাম। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে এইটুকু টাইম পিরিয়ড এটা কি? এটা হলো 3 দিন, আর এইটুকু টাইম পিরিয়ড হলো 2 দিন, আর টোটাল টাইম পিরিয়ড হলো কত দিন? টোটাল টাইম পিরিয়ড হলো 5 দিন। তাহলে 5 দিন পূর্বে কে চলে গেছে? অর্থাৎ এই পজিশনে চলে গেছে এ, আর 3 দিন পূর্বে এই পজিশনে চলে গেছে বি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে যখন এ চলে যাচ্ছে এর আগে এরা তিনজন কিন্তু কাজ করছিল। এই জায়গায় এ, বি এবং সি এরা তিনজন মিলেই কাজ করেছে। এই পজিশনে এসে যখন কাজ শেষ হওয়ার ঠিক 5 দিন আগে তখন চলে গেছে এ। অর্থাৎ এখান থেকে এইটুকু টাইম পিরিয়ডে কিন্তু এ চলে গেছে, তাহলে পড়ে আছে কি? বি আর সি। তো এইটুকু টাইম পিরিয়ড কিন্তু বি আর সি কাজ করেছে। আর লাস্টের এই 3 দিন, এই 3 দিন কে কাজ করেছে? এও চলে গেছে, বিও চলে গেছে, অর্থাৎ এখানে কাজ করেছে সি। এই জিনিসটা খালি বোঝার আছে। এবার এখানে এই 3 দিন সি কাজ করেছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি 4, তাহলে 4 এর সাথে গুণ করো 3। তারপরে এইটুকু টাইম পিরিয়ড, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে বি সি কাজ করেছে, তাহলে বি আর সি এদের মিলিত এফিসিয়েন্সি কত? তো 5 আর 4 যোগ করলে হয় কত? 5 আর 4 যোগ করলে হয় 9, এবং এরা কাজ করেছে কতদিন? 2 দিন। তো এর সঙ্গে 2 গুণ করো, তাহলে এই পর্যন্ত পেয়ে গেলে যে লাস্টের 5 দিন কত ইউনিট কাজ হয়েছে। তাহলে এখান থেকে গুণ করলে পাচ্ছ 12, এখান থেকে 5 আর 4 যোগ করলে 9, 9 এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 18, অর্থাৎ টোটাল কাজ 12 আর 18 যোগ করলে হবে 30 ইউনিট কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে লাস্ট 5 দিনে। টোটাল কাজ ছিল 60 দিন, তাহলে 60 দিন থেকে এই 30 ইউনিট বিয়োগ করে দিলাম। এই যে 30 ইউনিট পড়ে আছে, এই 30 ইউনিটটা অবভিয়াসলি এর আগে এ, বি আর সি মিলে করেছে। তো এই 30 ইউনিট কাজটা এ, বি, সি মিলে কত দিনে করেছে সেটা বার করব। তো সেটা বার করার জন্য 30 ইউনিট ওপরে লিখলাম, অর্থাৎ যে কাজটা বাকি আছে 30 ইউনিট ওপরে লিখলাম। এদের এফিসিয়েন্সি মানে এ, বি, সি তিনজনের এফিসিয়েন্সি যোগ করব, অর্থাৎ 6, 5 আর 4 যোগ করব। তো 6 আর 5 যোগ করলে 11, 11 আর 4 যোগ করলে 15। তো এফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে 15 দিয়ে 30কে ভাগ করলে হচ্ছে কত? ভাগ করলে হচ্ছে 2 দিন। তো ফার্স্টে 2 দিন কাজ হয়েছে, এখানে কতদিন কাজ হয়েছে? 2 দিন কাজ হয়েছে। এবার দেখো কোশ্চেনে কি জানতে চাইছে। কোশ্চেনে জানতে চাইছে তারা একসঙ্গে কাজটি আরম্ভ করলো, কাজটি শেষ হওয়ার 5 দিন পূর্বে চলে গেল, এ চলে গেল, তাহলে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে এখানে দেখো ফার্স্টের 30 ইউনিট কাজ কত দিনে কমপ্লিট হয়েছে? মাত্র 2 দিনে কিন্তু ফার্স্টের 30 ইউনিট কাজ কমপ্লিট হয়েছে। তাহলে এখানে 2 দিন লাগলো, এখানে 2 দিন, আর এখানে 3 দিন। তো এই 2 ইউনিট 2 দিন প্লাস এই 2 দিন প্লাস 3 দিন, তাহলে টোটাল দিন সংখ্যা কত? 3 আর 2 5, 5 আর 2 হয়ে যাবে 7 দিন। দেখো অপশন নাম্বার ডি তে 7 দিন আছে, অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেনটা ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। বুঝতে না পারলে বলবো ভিডিওটা একবার রিমাইন্ড করে দেখতে, তাহলে কিন্তু আশা করি, কারণ ডিটেলসে বুঝিয়েছি, আশা করি জিনিসটা বুঝতে পারবে। চলে আসো পরের কোশ্চেনে। 25 মিনিটে ভর্তি করে 25 মিনিটে ভর্তি করে কতক্ষণ পর এ পাইপটা বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটা, আচ্ছা এখানে একটুখানি কারেকশন করে নেবে, এটা 10 মিনিটের জায়গায় 15 মিনিট করে নাও। 15 মিনিটে ভর্তি হবে। 25 মিনিটে ভর্তি করে
25 মিনিটে ভর্তি করে কতক্ষণ পর এ পাইপ বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হবে। 25 মিনিটে ভর্তি করে কতক্ষণ পর এ পাইপটা ভর্তি করলে সম্পূর্ণ চৌবাচ্চাটা ভর্তি হবে। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু ইনকমপ্লিট আছে, কোশ্চেনটা ইগনোর করো, ইনকমপ্লিট কোশ্চেন আছে, কারণ 25 মিনিটে ভর্তি করছে কতক্ষণ পর এ পাইপ বন্ধ করলে, দ্বিতীয় পাইপের কথা এখানে বলা নেই, কোশ্চেনটা ইনকমপ্লিট আছে, কোশ্চেনটা স্কিপ করো। চলে আসো পরের কোশ্চেনে। সোম, মঙ্গল ও বুধবারের গড় তাপমাত্রা বলা হয়েছে কত? 36 ডিগ্রি সেন্টিগ্রেড। মঙ্গল, বুধ, বৃহস্পতি। আচ্ছা, এখানে যেভাবে বলেছে সেইভাবেই এখানে বসাও। মন্ডে, মন্ডেকে আমি এম লিখলাম, মন্ডে, তারপর বলেছে কি টুয়েসডে মঙ্গলবার, আর বুধবার ওয়েডনেসডে, এই 3 দিনের গড় তাপমাত্রা বলেছে কত? 36 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এর সঙ্গে 3 গুণ করলে মোট তাপমাত্রা কত সেটা আমি এখান থেকে পেয়ে যাব। এরপরে দেখো বলেছে পরের লাইনে যে মঙ্গল, বুধ অ্যান্ড বৃহস্পতি, তাহলে মঙ্গলবারকে বলা হয় টুয়েসডে, এখানে TUE লিখলাম কারণ এখানে থার্সডে চলে আসছে, তাহলে টুয়েসডে লিখলাম, টুয়েসডে। তারপর ওয়েডনেসডে কে ডাব্লিউ লিখলাম, আর থার্সডে THU। তো থার্সডে, এই 3 দিনের গড় তাপমাত্রা বলেছে কত? 38 ডিগ্রি। তাহলে মোট তাপমাত্রা এর সঙ্গে 3 গুণ করলে পেয়ে যাবে। এখানে বলে দিয়েছে বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সোমবারের তাপমাত্রা কত ছিল? তো ইজি কোশ্চেন, এখানে আগে গুণ করে নাও, গুণ করলে পাচ্ছ কত? 3 6 18 8, হাতে 1, 3 3 9, আর 1 10, 3 8 24 4, হাতে 2, 3 4 3 3 9, 3 8 24, হাতে 2, 3 3 9 10 11, 114। এবার এখানে বলে দিয়েছে দেখো বৃহস্পতিবারের তাপমাত্রা ছিল কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো ফার্স্টের যে লাইন, এই লাইনের সাথে যদি বৃহস্পতিবারটা যোগ করো তাহলে মন্ডে প্লাস টুয়েসডে প্লাস ওয়েডনেসডে এবং বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে যোগ করলে 108 ডিগ্রি, তার সাথে বৃহস্পতিবারটা যোগ করে দাও, বৃহস্পতিবার 37 ডিগ্রি ছিল, তাহলে এখান থেকে প্রথম 4টে দিন মানে মন্ডে থেকে থার্সডে পর্যন্ত দিনের তাপমাত্রা, মোট তাপমাত্রা পেয়ে যাচ্ছ। তো এখানে যোগ করলে পাচ্ছ 28 7 15 5, হাতে 1 3 আর 1 4, 145 ডিগ্রি। জানতে চাইছে সোমবারের তাপমাত্রা কত। তো এখানে দেখো এই দুটোর মধ্যে যে আমি যদি এইটা থেকে মানে ফার্স্টের এই মন্ডে থেকে থার্সডে পর্যন্ত, মন্ডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে, এর থেকে যদি আমি টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে তাপমাত্রা বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র মন্ডে পড়ে থাকে, তাহলে আমি 145 থেকে বিয়োগ করব 114, যেটা অ্যান্সার আসবে সেটাই কিন্তু এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এখানে 1 হলো 144 না 114, এখানে 1 হলো, এখানে 3, 31 ডিগ্রি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, যেটা আছে অপশন নাম্বার এ। তো অপশন এ কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। এবং তোমরা যদি প্রাথমিক এক্সামের এই প্রাইমারি এক্সামের যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো যদি দেখে থাকো, দেখবে পিতা পুত্রের ওপরে একটা কোশ্চেন কিন্তু অবভিয়াসলি দেয়। তো পিতা পুত্রের বর্তমান বয়স বলে দিয়েছে কত? 50 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত বলেছে 11:7। পিতা পুত্রের বর্তমান বয়স কত? এখানে একটুখানি কারেকশন করে নেবে, এখানে পুত্রের বর্তমান বয়স কত সেটা জানতে চাইছে। তো এখানে দুটোই আমি বার করে দেখিয়ে দেবো, কারণ পিতা বললে পিতা কিভাবে বার করবে, পুত্র বললে পুত্র কিভাবে বার করবে, দুটোই দেখানো হবে। তো এখানে বলেছে দেখো পিতা পুত্রের বর্তমান বয়স, এখন প্রেজেন্ট এজ, বর্তমান বয়স কত বলেছে? বলেছে 50 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত বলেছে। তো 7 বছর আগে আমি পিতার বয়স জানি না, পুত্রের বয়স জানি না, কিন্তু একটা জিনিস আমি এখানে আইডিয়া করতে পারছি, যদি 7 বছর আগে পিতা আর পুত্রের বর্তমান বয়স যদি জানতে চাই, 7 বছর আগের বয়সের সমষ্টি যদি আমি জানতে চাই, আগের 7 বছর আগের বয়সের সমষ্টি, এটা যদি জানতে চাই তাহলে অবভিয়াসলি পিতার বয়সও 7 বছর কমবে, পুত্রের বয়সও 7 বছর কমবে। তাহলে পিতার বয়স থেকেও 7 বছর কমিয়ে দিলাম, পুত্রের বয়স থেকেও 7 বছর কমিয়ে দিলাম, কমিয়ে দিলে যে বয়সের সমষ্টিটা পাবো সেটা পাবো কি? 7 বছর আগে পিতা পুত্রের বয়সের সমষ্টি। অর্থাৎ টোটাল কত বিয়োগ করলাম? 7 - 7 মানে 14 বিয়োগ করলাম। তো 50 থেকে 14 বিয়োগ করলে হবে কত? 36 বছর। 36 বছর ছিল 7 বছর আগে তাদের বয়সের সমষ্টি। এবং 7 বছর আগে পিতা এবং 7 বছর আগে পুত্র, তাদের বয়সের অনুপাত বলে দিয়েছে দেখো এখানে 11:1। তো এখানে তাদের যোগফল বার করো, 11 + 1 12, 12-র ভ্যালু কত পেয়েছো? 12-র ভ্যালু পেয়েছো 36। একের ভ্যালু কি হবে? একের ভ্যালু 36/12 মানে হবে কত? 3। তাহলে
7 বছর আগে পুত্রের বয়স কত ছিল? 7 বছর আগে পুত্রের বয়স ছিল 3 বছর। 7 বছর আগে পিতার বয়স ছিল 3 আর 11 গুণ করলে হবে কত? 33 বছর। এবার দেখো কোশ্চেনে কি জানতে চাইছে? কোশ্চেনে জানতে চাইছে পুত্রের বর্তমান বয়স কত? তাহলে পুত্রের বর্তমান বয়স অবভিয়াসলি এর সাথে 7 বছর যোগ হবে, কারণ এটা 7 বছর আগের বয়স। তাহলে 7 এর সাথে যোগ হলে হয়ে যাবে এখন পুত্রের বর্তমান বয়স 10 বছর। তো অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হবে। যদি পিতার জানতে চাইছো তো পিতার সঙ্গে 7 যোগ করে দিতে, 7 যোগ করে দিলে পিতার বর্তমান বয়স কত? 40 বছর। চলে আসো পরের কোশ্চেনে। 40.50 টাকা কেজি দরে একটা চায়ের সঙ্গে 95.50 কেজি দরে একটা চা কি অনুপাতে মেশালে মিশ্র চায়ের দাম হবে 55.50 টাকা প্রতি কেজি? ইজি কোশ্চেন, এবং এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের মক টেস্টে করানো হয়েছিল। বলেছিলাম অ্যালিগেশন প্রসেসে কোশ্চেনটা করতে হবে। তো এখানে জাস্ট অ্যালিগেশন প্রসেসেই এখানে কোশ্চেনটা বসিয়ে নাও। 95.50 এখানে 55.50। মিডিলে যে সংখ্যাটা বসাবে অ্যালিগেশন প্রসেসে সবসময় বলেছি মাথায় রাখবে এই সংখ্যাটা ওপরে যে দুটো সংখ্যা বসাচ্ছ তার মধ্যে কোনো একটার থেকে বড় হবে এবং কোনো একটার থেকে কিন্তু সংখ্যাটা ছোট হবে। যেমন 95 এর থেকে সংখ্যাটা ছোট এবং 40 থেকে কিন্তু সংখ্যাটা 55টা বড়। তো এখানে বিয়োগ করো। 95.50 থেকে 55.55 বিয়োগ করলে এখান থেকে পাবে কত? পাবে এখানে 40। আর 55.50 থেকে 40.50 বিয়োগ করলে এখান থেকে পাবে কত? এখান থেকে পাবে 15। এখান থেকে রেশিও পেয়ে যাবে যে কি অনুপাতে মেশাতে হবে। তো এখানে কাটাকুটি যদি যায় কাটাকুটি করবে, 5 8 40, 5 দিয়ে 3 5 15, অর্থাৎ 8:3 এর অনুপাত হবে। অপশন নাম্বার দেখো কোথায় আছে? অপশন নাম্বার ডি তে কিন্তু এই অপশনটা আছে। তো অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। এ অ্যান্ড বি যথাক্রমে এখানে 70,000 টাকা এবং 60,000 টাকা নিয়ে একটা ব্যবসা আরম্ভ করলো। ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বুঝবে। এখানে দেখো যখন অংশীদারি কারবার থাকে তখন সাপোজ আমি এখানে একটা জিনিস উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এ এক্স টাকা, বি ওয়াই টাকা ইনভেস্ট করলো। এ 3 মাসের জন্য রাখলো, আবার কিছু টাকা তুলে নিল, তারপরে আবার সেটা 6 মাসের জন্য রাখলো। এইভাবে আমরা গুণ করে করে লিখি। তো সেটাই হলো অংশীদারি কারবারের ক্লাস। যদি তোমরা করে থাকো তাহলে ইজিলি করতে পারবে। তো এখানে দেখো বলেছে এ এর ক্ষেত্রে এ 70,000 টাকা, বি 60,000 টাকা নিয়ে একটা ব্যবসা আরম্ভ করলো। বলেছে এ 3 মাস পর তার মূলধনের 2/7 তুলে নিল। তাহলে 3 মাস অবভিয়াসলি যে 70,000 টাকা নিয়ে সে শুরু করেছিল ব্যবসা সেটা সে খাটিয়েছিল। তাহলে 70,000 ইন্টু 3 এখানে করব। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 3 7 21, 21 মানে 2,10,000 টাকা এখান থেকে পেলাম। এবার 3 মাস পরে কি করছে? তার মূলধনের 2/7 তুলে নিল। তাহলে 2/7 যদি তুলে নেয়, 70,000 টাকার 2/7 যদি তুলে নেয় তাহলে কত টাকা তুলে নিল? এখান থেকে কাটলে হয়ে যাচ্ছে কত? হয়ে যাচ্ছে 10,000, অর্থাৎ 20,000 টাকা কিন্তু সে তুলে নিয়েছে। তাহলে 20,000 টাকা 70,000 থেকে যদি তুলে নেয় তাহলে বাকি থাকলো কত? 70,000 থেকে 20,000 তুলে নিলে বাকি থাকলো কত টাকা? বাকি থাকলো 50,000 টাকা। এই 50,000 টাকা কিন্তু তিনি আরো 3 মাস খাটিয়েছে। তো 3 মাস খাটালো, 3 মাস খাটালে হচ্ছে কত? হচ্ছে 15,000 টাকা, সরি 1,50,000 টাকা। এবার কি বলছে? আরো 3 মাস পর যে টাকা তুলে নিয়েছিল, তো আরো 3 মাস মানে টোটাল কিন্তু এখানে 3 এখানে 3, টোটাল কিন্তু 6 মাস কমপ্লিট হয়ে গেল। তো এই 6 মাসের পর সে কি করছে? যে টাকা তুলে নিয়েছিল, তো কত টাকা তুলে নিয়েছিল এখানে দেখো 20,000 টাকা কিন্তু সে তুলে নিয়েছিল। তো এই 20,000 টাকার 3/5 কিন্তু সে আবার বিনিয়োগ করছে, আবার কিন্তু নিয়োগ করছে। তাহলে তার কাছে এখন বর্তমান কত টাকা বিনিয়োগ ছিল? 50,000 টাকা বিনিয়োগ ছিল। তো 50,000 টাকা তো আছে, তার সাথে আবার সে কত টাকা জুড়ছে? যত টাকা তুলে নিয়েছিল, 20,000 টাকা তুলে নিয়েছিল, তার 3/5 টাকা কিন্তু সে আবার বিনিয়োগ করলো। তো এখানে কাটাকুটি করো, কাটলে কত হচ্ছে? এখানে 4,000, অর্থাৎ এখান থেকে পাচ্ছ 50,000 আছে অলরেডি, তার সাথে আরো 3 4 12,000 টাকা সে আরো অ্যাড করলো, অর্থাৎ টোটাল হলো কত? যোগ করলে পাবে এখান থেকে 62,000 টাকা। এবং এরপরে বলছে যদি বছরান্তে মানে বছরের শেষে দুজনের 7,260 টাকা লাভ হয় তাহলে এ কত টাকা পাবে? তো এখানে এই যে 62,000 টাকা সে এখন বিনিয়োগ করলো, তো এর আগে ও 3 মাস আর 3 মাস 6 মাস বিনিয়োগ করা হয়ে গেছে। তো বাকি আছে কত?
মাস বাকি আছে 6 মাস। তো 6 এর সঙ্গে গুণ করবে, কারণ 1 বছর তাকে কমপ্লিট করতে হবে। তো 6 গুণ করলে এখানে 6 দুগুণ 12, 6 ছক 36, আর একে হবে কত 37। আর শূন্য যে কটা পড়ে আছে শূন্য পাশে বসিয়ে দাও। তাহলে ওর কত টাকা বিনিয়োগ করেছে? এদিকে ফার্স্টে করেছিল 3 মাসের জন্য 2,10,000 টাকা। তারপরে 3 মাসের জন্য যে টাকাটা ছিল সেটা হলো কি, সেটা হলো 1,50,000 টাকা, এবং লাস্টের 6 মাসের জন্য সেখান থেকে পেলে কত 3,72,000 টাকা। তো এই তিনটে যোগ করো, 2,10,000, 1,50,000, আর এখানে 3,72,000 যোগ করলে এখান থেকে পাবে কত 2, 7, 5, 12, আর একে 13, 3 হাতে 1, 3 আর একে 4, একে 5 আর 2 হবে 7, 7,32,000। তো এটা হলো 7,32,000 এর ক্ষেত্রে। আর বি কি করেছে? বি কিন্তু টাকাটা কোনো হেরফের করেনি, যে টাকাটা ইনভেস্ট করেছিল সেই টাকাটা টোটাল একসাথে 12 মাস ধরে সে ইনভেস্ট করেছে। এ কিন্তু 3 মাস পরে এক কাজ করছিল, তারপরে টাকা তুলে নিচ্ছিল, টাকা দিচ্ছিল, সেটা কে করছিল? এ করছিল। সেই জন্য এর ক্ষেত্রে জিনিসটা বোঝানোর জন্য এত ভেঙে আমি ডান সাইডে দেখালাম। তো এবার এখান থেকে তোমরা এ আর বি কত, ওদের আছে অংশের পরিমাণ কত, এরা কোন অনুপাতে এই যে লাভটা হয়েছে সেই লাভটা পাবে, সেই অনুপাতটা এখান থেকে পেয়ে যাবে। তো 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করলে 6 12 72, 12 1 12, তিনটে শূন্য থাকলো। তো এবার শূন্যগুলো কেটে দাও, এই সাইডে 3টে জিরো কাটলো, এই সাইডে 3টে জিরো কাটলো। তো এখান থেকে রেশিও পাচ্ছ কত 61:60। তাহলে এখানে জানতে চাইছে এ কত টাকা পাবে, তাহলে এ পাবে 61 আর 60 যোগ করলে পেয়ে যাবে কত 121। এখানে 7 টু 121 এর পরিমাণ কত? এর পরিমাণ হলো 61। কত টাকার মধ্যে? 7,260 টাকা তাদের লাভ হয়েছে তার মধ্যে। তো এবার কাটাকুটি করো, এখানে কাটাকুটি করলে 6 দিয়ে কাটলে 6 1 6, 6 দুগুণ 12, 6 1 6 আর 1 7, তো 6 দিয়ে কাটছে, এখানে গুণ করলে 6 1 6, 6 ছক 36, 3,660 টাকা অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। প্রতি 5 বছর অন্তর কোনো শহরে লোক সংখ্যা যদি 10% বৃদ্ধি পায়, যদি 2005 সালে লোক সংখ্যা যদি এতটা হয়, তবে 1995 সালে লোক সংখ্যা কত ছিল? ভালো কোশ্চেন, এবং তোমাদের ক্লাস 6-7 এর কোশ্চেন, এবং এক্সামে কিন্তু কোশ্চেনটা দিতে পারে। তো এখানে দেখো 5 বছর অন্তর চেঞ্জ হচ্ছে, বছর বছর কিন্তু চেঞ্জ হচ্ছে না, জিনিসটা খেয়াল রাখবে। এখানে বলেছে 5 বছর অন্তর, টাইম পিরিয়ড কি বলেছে 1995 থেকে 2005 সাল, তার মানে এদের গ্যাপ কত? 1995 থেকে 2005 সালের গ্যাপ হলো কিন্তু মাত্র 10 বছর। তাহলে 5 বছর অন্তর যদি চেঞ্জ হয় তাহলে কতবার চেঞ্জ হবে? 2 বার কিন্তু চেঞ্জ হবে। মানে যখন 2000 সাল আসবে তখন 10% বৃদ্ধি হবে, আবার যখন 2005 সাল আসবে তখন আরো 10% বৃদ্ধি হবে। তাহলে এখানে আমি ধরে নিই 1995 সালে লোক সংখ্যা ছিল এক্স জন, যখন 2000 সাল আসছে তখন চেঞ্জ হচ্ছে কত 10%, মানে 10% কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তো 10% বৃদ্ধি পাচ্ছে মানে 100-র সাথে 10 যোগ করো, 100-র সাথে 10 যোগ করে বাই 100, এতজন কিন্তু লোক সংখ্যা হচ্ছে। কখন? সেটা 2000 সালে। তো 100 প্লাস 10 যোগ করে ডাইরেক্ট আমি লিখছি 110। তো এটা হলো কি? এটা হলো 2000 সাল পর্যন্ত। এবার 2005-এ যখন যাব 5 বছর অন্তর, তখন আরো 10% বৃদ্ধি পাবে। তো তখন আরো 10% বৃদ্ধি পাবে মানে আবার 110 ইন্টু এখানে 100 হবে, এবং সেটারই ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে 134,310। তো এখান থেকে কাটাকুটি করে অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে, এক্স এর মান যেটা আসবে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো 0 0 এখান থেকে কেটে দিলে 11 দিয়ে কাটো, 11 দিয়ে কাটলে এখানে 11 1 11, হাতে থাকছে 2, 11 দুগুণ 22, হাতে 2 থাকছে, 11 দুগুণ 22, হাতে 1 থাকছে, 11 1 11, আবার 11 দিয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটলে 11 1 11, এখানে 1 থাকছে 12, মানে 11 1 11, আবার 1 থাকছে 11 1 11। তাহলে এখানে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ 100টা ডান সাইডে গুণ হলে 111,000। দেখো আছে অপশন এতে, তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। কোনো আসলের একই হারে সুদে 3 বছরের সরল সুদ, এখানে 2, আচ্ছা এখানে কোশ্চেনটা একটুখানি কারেকশন করতে হবে। এখানে বলেছে কোনো আসলের একই হারে সুদে 3 বছরের সরল সুদ
ও 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এক জায়গায় বলেছে সিম্পল ইন্টারেস্ট, আরেক জায়গায় বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যথাক্রমে সরল সুদটা কত 1200 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে কত, এখানে ওটাকে কেটে এখানে 3 করে নাও, অর্থাৎ এটা হবে 832। এটা একটুখানি কারেকশন করে নাও, 832 টাকা। 3 বছরের সরল সুদ 1200 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত 832 টাকা। আসল এবং সুদের হার কত এটা বার করতে বলেছে। এবং এর জন্য কিন্তু তোমাদের যে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ক্লিয়ার যদি না থাকে তাহলে জিনিসটা তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো যাই হোক, এখানে 3 বছরের সরল সুদ বলেছে 1200 টাকা। তো 3 বছরের সরল সুদ 1200 টাকা, আমরা প্রত্যেক জানি সরল সুদ প্রত্যেক বছরই একই পরিমাণ সুদ হয়। তাহলে 3 বছরে যদি সরল সুদ 1200 টাকা হয়, তাহলে 1 বছরে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ কত হবে, 1200কে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 400 টাকা। অর্থাৎ প্রত্যেক বছরে সরল সুদ কত, প্রত্যেক বছরে সরল সুদ 400 টাকা। অর্থাৎ ফার্স্ট বছরেও 400 টাকা সুদ পেয়েছে, সেকেন্ড বছরেও 400 টাকা সুদ পেয়েছে। কোনো একটা মূলধন সে ইনভেস্ট করেছিল, ধরে নিলাম এক্স টাকা ইনভেস্ট করেছিল, তো এক্স টাকা ইনভেস্টের জন্য প্রথম বছরেও সরল সুদ পাচ্ছে 400 টাকা, দ্বিতীয় বছরেও সরল সুদ পাচ্ছে 400 টাকা। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, এই যে ফার্স্ট বছরে 400 টাকা সুদ পেলো, এই সুদের ওপরেও আবার সুদ বসে। তাহলে এখানে দেখো বলেছে যে সেকেন্ড বছর শেষে, দ্বিতীয় বছর শেষে তার চক্রবৃদ্ধি সুদ কত 832 টাকা বলে দিয়েছে। তার মানে দ্বিতীয় বছর শেষে এই 400 টাকার উপরে যে ইন্টারেস্টটা পাচ্ছে এক্সট্রা ইন্টারেস্ট, সেটাই কি, সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ। তাহলে এখানে আমি বসাবো যে দ্বিতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কত, এই দুটো সুদ তো পাবেই, মানে 400 পেলে 400 সুদ তো পাবেই, তার সাথে 400 কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছে, যার জন্য 832 টাকা হচ্ছে। তো এখানে 400 প্লাস 400 মানে 800 টাকা তো পাবেই, এছাড়া 400 কিছু একটা পার্সেন্টেজ পাচ্ছে, সাপোজ ধরে নিলাম এক্স পার্সেন্টেজ সুদ পাচ্ছে, সেটাই মানে কত বলা আছে, বলা আছে 832 টাকা। তো পার্সেন্টেজ তুলে দিয়ে আমি এখানে নিচে 100 লিখলাম, 100 এখানে কেটে গেল। তাহলে এখান থেকে 800টাকে ডান সাইডে যদি নিয়ে যাই, এখান থেকে পাচ্ছ 4x, 800 ডান সাইডে নিয়ে গেলে 832 মাইনাস 800 ইকুয়াল টু হবে কত 32, অর্থাৎ 4x এর মান পেলে 32, 4 দিয়ে কাটো, 4 8 32, তো x এর ভ্যালু কত পেলে, x এর ভ্যালু পেলে 8। অর্থাৎ x কি ধরেছিলে, x পার্সেন্টেজ ধরেছিলে, তাহলে x পার্সেন্টেজ মানে পেয়ে গেলে কত 8%। এবার দেখো এখানে কোশ্চেনে জানতে চাই যে আসল এবং সুদের হার কত। তো তোমাদের একটা জিনিস বলবো, যখন তোমরা একটা উত্তর পেয়ে গেলে 8% পেয়ে গেলে, অপশানের দিকে দেখতে, অপশানের দিকে দেখলে যে এখানে 7% আছে, সুতরাং এই অপশান হবে না। এখানে 4% আছে, বি অপশান হবে না। অপশান সিতে 6% হবে না। অপশান ডিতে দেখো শুধুমাত্র 8% আছে, তো অপশান ডি মার্কিং করবে, নেক্সট কোশ্চেনে চলে যাবে। কত টাকা আসল বার করার দরকার নেই, তো তবু আমি এখানে বার করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আসলটা বার করবে। 8% সুদের হার পেয়ে গেছো, সরল সুদ জানো 400 টাকা, এক বছরের সরল সুদ 400 টাকা। তো আমরা সূত্র পড়ে এসেছি, সুদ ইকুয়াল টু অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু মানে আসল ইন্টু সুদের হার। সুদের হারকে আমরা রেট অফ ইন্টারেস্ট তাই আর লিখি, ইন্টু সময় মানে টি বাই 100, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল টু পিটিআর বাই 100। এই সূত্র আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি, যেখানে সরল সুদ এক বছরের সরল সুদ কত 400 টাকা, প্রিন্সিপাল বার করতে হবে, রেট অফ ইন্টারেস্ট পেয়েছো 8%, সময় 1 বছর বাই 100। এবার 8 দিয়ে এখানে কাটো, 8 দিয়ে কাটলে 5 8 40 50, তাহলে প্রিন্সিপাল পি এর ভ্যালু এখান থেকে পেয়ে যাচ্ছ, কত পাচ্ছ 5000 টাকা। তো দেখো এখানে 5000ই আছে অপশন ডিতে, তো অ্যান্সার হবে আসল 5000 টাকা, ইন্টারেস্ট রেট হবে 8%। চলে আসো পরের কোশ্চেনে, 4টা ও 5টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটো একই থাকবে, মানে কো ইনসাইড করবে। বিকাল হোক বা সকাল হোক, যখন 4টে বাজবে ঘড়িতে আর যখন 5টা বাজবে, সেই 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কো ইনসাইড করবে, অর্থাৎ দুটো পরস্পর মিলবে। তো এখানে দেখো সাপোজ আমি ঘড়ি আইকে বোঝাচ্ছি, এখানে 12টা, এখানে 6টা, এখানে 3টে, এখানে 9টা। তো এখানে আছে 1টা 2টো, এখানে আছে 4টে এবং 5টা। তো ঘন্টার কাঁটা যখন 4টে বাজবে তখন এখানে 4টে বাজবে যখন এখানে থাকবে, আর মিনিটের কাঁটা থাকবে এরকম পজিশনে। এইভাবে যখন ঘুরতে ঘুরতে এই ঘন্টার কাঁটাটা এখানে আসবে, মানে 5টার এখানে আসবে, আর যখন 5টা বাজবে, তো এই 4টে থেকে 5টা বাজার মধ্যে কখন ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটাটা
পরস্পর একই সমান্তরালে আসবে, মানে একই রেখার উপরে আসবে, এইরকম একই রেখার উপরে আসবে, সেটা কটা বাজলে আসবে। আশা করি কোশ্চেনটা বোঝাতে পেরেছি। তো এবার দেখো, যখন 4টে বাজবে, 4টে বাজার সময় ঘড়ির ঘন্টার কাঁটা কোন ঘরে থাকবে? 4টের ঘরে থাকবে। আর মিনিটের কাঁটা কোন ঘরে থাকবে? মিনিটের কাঁটা থাকবে 12র ঘরে। এটা 12, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, 6। আশা করি বুঝতে পেরেছো। মিনিটের কাঁটা থাকবে 12র ঘরে, আর ঘন্টার কাঁটা থাকবে 4এর ঘরে যখন 4টে বাজবে। সে বিকেল 4টে বাজুক আর ভোর 4টে বাজুক, যাই হোক না কেন। তখন একটা জিনিস দেখো যে কত মিনিটের গ্যাপ হচ্ছে বা কত ঘরের গ্যাপ হচ্ছে। এখানে দেখো 12 থেকে 1 আসলে 5 ঘর, কারণ এখানে দেখবে যে 12 থেকে 1-এর মধ্যে ঘড়িটা ভালোভাবে দেখলে দেখবে এখানে 5টা ঘর থাকে, 1টা 2টো 3টে 4টে 5টা ঘর থাকবে। তো এই পর্যন্ত আসলে 5 ঘর, এখানে আসলে 5 আর 5 10 ঘর, এখানে 3 পর্যন্ত যখন আসবে আরো 5 ঘরের সঙ্গে যোগ হবে, তাহলে 15 ঘর হলো। আর যখন 4 পর্যন্ত আসবে তখন কত ঘর হলো? তখন হবে 20 ঘর। অর্থাৎ যখন 4টে বাজার পর মিনিটের কাঁটাটা এই 4 পর্যন্ত আসবে, তখন এই মিনিটের কাঁটাটা কত ঘর ঘুরলো? মিনিটের কাঁটাটা ঘুরলো 20 ঘর। এটা কিন্তু মাথায় রাখবে। এবার 20 ঘর যখন আসবে, তাহলে ঘন্টার কাঁটাটা কি এখানে দাঁড়িয়ে থাকবে? নিশ্চয়ই না, ঘন্টার কাঁটাটা একটুখানি সামান্য হলেও ডান সাইডে বেঁকবে। তো সেইটা কতটা বেঁকবে সেটা এবার আমরা এখানে বার করব। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, যখন 4টে থেকে, ঘড়ির দিকে খেয়াল করো, আবার একটা ঘড়ি আঁকছি। এখানে 4টে, এখানে 5টা, এখানে 1টা, এখানে 2টো। যখন ঘন্টার কাঁটার দিকে ফলো করো, যখন একটা, আচ্ছা আগে মিনিটের কাঁটার দিকে ফলো করো, যখন একটা মিনিটের কাঁটা পুরো 1 ঘন্টা কমপ্লিট হয়, তখন মিনিটের কাঁটাটা কিন্তু পুরো ঘর ঘুরে এসে, এই পুরো ঘরটা ঘুরে এসে আবার এখানে আসবে যখন, তখন কিন্তু টোটাল 1 ঘন্টা হবে। অর্থাৎ মিনিটের কাঁটাটা কত ঘর ঘুরলো? মিনিটের কাঁটাটা কিন্তু টোটাল 60 ঘর ঘুরলো। কিন্তু একটা ঘন্টার কাঁটা কি 60 ঘর ঘোরে? না, ঘন্টার কাঁটা কিন্তু 60 ঘর ঘুরছে না। ঘন্টার কাঁটা এই 4-এর ঘরে ছিল, 4-এর ঘর থেকে কোথায় আসলো? 5-এর ঘরে আসলো। অর্থাৎ ঘন্টার কাঁটা কত ঘর ঘুরলো? ঘন্টার কাঁটা ঘুরলো কিন্তু মাত্র 5 ঘর। এবং মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে পার্থক্য হচ্ছে কত? পার্থক্য হচ্ছে 55 ঘর। তো 55 ঘর ঘুরতে সময় লাগছে কত? সময় লাগছে 60 মিনিট। 1 ঘর ঘুরতে সময় লাগছে কত? 60/55 মিনিট। 20 ঘর ঘুরতে সময় লাগছে কত? 20 ঘর ঘুরতে সময় লাগছে 20 ঘর ঘুরতে সময় লাগছে, এর সাথে গুণ করো জাস্ট ঐকিক নিয়মে, এর সঙ্গে 20 গুণ করো। গুণ করলে এখান থেকে পাচ্ছ তোমরা 5 দিয়ে কাটলে 5, 11, 55, 5 দিয়ে কাটলে 4, 5, 20, অর্থাৎ 240/11 মিনিট সময় লাগছে। একে ভাঙলে তোমরা এখান থেকে পেয়ে যাবে 21.911 মিনিট সময় লাগছে। অর্থাৎ 4টে বেজে 21.911 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এই দুটো কিন্তু এখানে কোইনসাইড করবে, অর্থাৎ একে অপরের ওপরে কিন্তু আসবে, সমান্তরালে সরল রেখায় আসবে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। 2010 সালে 5ই জানুয়ারি কি বার ছিল? বলবো এই কোশ্চেনটা আমাদের এই চ্যানেলেই যে রিজনিং ফাউন্ডেশন ব্যাচটা আছে, রিজনিং ফাউন্ডেশন ব্যাচ, এই রিজনিং ফাউন্ডেশন ব্যাচের ফার্স্টেই দেখবে ক্যালেন্ডার টপিকটা পড়ানো আছে, প্রায় 5টা থেকে 6টা ক্লাস সেখানে করানো হয়েছে। তো সেই ক্লাসগুলো দেখে নাও, দেখে নিলে এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন যখন দেবে ইজিলি কিন্তু তোমরা করতে পারবে উইদিন 10 সেকেন্ডের মধ্যে। তো এর কিভাবে তোমাদের সলভ করতে হবে প্রসেস আমি ডিটেলসে বোঝাতে পারবো না, কারণ অনেক লেন্দি প্রসেস, সেটা কিন্তু এই রিজনিং ফাউন্ডেশনে বোঝানো আছে। এখানে জাস্ট আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি। ফার্স্টে বসবে ডেট, ডেট কত? 5 জানুয়ারি বলেছে, তো ফার্স্টে 5 বসলো। তারপরে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের জন্য মান্থ কোড কি বসবে তার আগে খেয়াল করো 2010 লিপিয়ার না নন লিপিয়ার? তো 2010 হলো একটা নন লিপিয়ার বছর, সুতরাং জানুয়ারি মাসের কোড বসবে 0। তারপরে দেখো সেঞ্চুরি ইয়ার, সেঞ্চুরি ইয়ার কত? 2000 সাল, 2000 সালে সেঞ্চুরি ইয়ারের কোড হবে 6। তারপরে দেখো ইয়ারের লাস্ট দুটো ডিজিট, 10 লিখলে লাস্ট দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাচ্ছ? ভাগফল পাচ্ছ 2, এখানে লেখো 2।
এবার এইগুলোকে যোগ করো, যোগ করলে 10 আর 2 যোগ করলে 12, 12 আর 6 18, 18 আর 5 যোগ করলে হচ্ছে 23, 23 কে 7 দিয়ে ভাগ করো, 23 কে 7 দিয়ে ভাগ করলে এখান থেকে ভাগশেষ কত পাচ্ছ বা রিমাইন্ডার, রিমাইন্ডার কত পাচ্ছ, রিমাইন্ডার এখান থেকে পাচ্ছ 2। 2 মানে কি বার বলেছিলাম, আমি যে তোমাদের কোডিং শিখিয়েছিলাম সেই কোডিং অনুযায়ী বলেছিলাম যে 2 মানে 1 মানে সবসময় ধরবে মন্ডে, 2 মানে হবে সেটা মঙ্গলবার অর্থাৎ টুয়েসডে। তো এখানে অ্যান্সার হবে টুয়েসডে, অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেনটা বুঝতে না পারলে বারবার বলছি এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে রিজনিং ফাউন্ডেশন ব্যাচ যেটা চলছে সেই রিজনিং ফাউন্ডেশন ব্যাচে দেখো ক্যালেন্ডার টপিকটা একদম প্রথমেই করানো আছে, সেটা দেখে নেবে, দেখে নিলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেনে। ইজি কোশ্চেন, এখানে বলেছে √6 ইন্টু √15 ইকুয়াল টু x√10। এখানে এক্স এর ম্যান বার করতে বলেছে, তাহলে এই দুটোকে একই বর্গমূলের আন্ডারে নিয়ে আসছি, অর্থাৎ 6 ইন্টু 15 এইভাবে আমি লিখতে পারি। তো 6 ইন্টু 15কে যদি আমি ভেঙে লিখি তাহলে 2 ইন্টু 3 মানে 6, আর 15কে ভাঙি 3 ইন্টু 5 মানে কি হচ্ছে 15, ইকুয়াল টু এখানে বলা আছে x√10। তো এখানে দেখো পেয়ার আছে কিসের, 3 এর পেয়ার আছে, তাহলে বর্গমূল থেকে 3 বেরিয়ে যাবে, তো এখান থেকে পাচ্ছ 3√10 ইকুয়াল টু x√10। তো √10 কেটে গেল, x এর ভ্যালু কত পেয়ে গেলে 3, যেটা আছে অপশন নাম্বার 3। তো অপশন নাম্বার 3 এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একটি ত্রিভুজের একটি কোণের মান বলে দিয়েছে 82 ডিগ্রি, অন্য কোণ দুটির অনুপাত বলে দিয়েছে 2:5, তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম কোণের মান কত, অর্থাৎ এখানে 2 এর ভ্যালু কত সেটাই জানতে চাইছে। তো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি আমরা পড়ে এসেছি 182 ডিগ্রি, তাহলে দুটো কোণের বাকি যে দুটো কোণ পড়ে থাকলো, তো এই 180 ডিগ্রি থেকে 82 ডিগ্রি বিয়োগ করলে আমরা পেয়ে যাব বাকি কোণ দুটোর সমষ্টি, যেটা অনুপাত বলে দিয়েছে, কি অনুপাত বলে দিয়েছে 2:5। তাহলে 180 থেকে 82 বাদ দাও, বাদ দিলে পেয়ে যাবে 98 ডিগ্রি। তাহলে এখানে 5 আর 2 যোগ করো, 5 আর 2 যোগ করলে হচ্ছে কত 7, এই 7 এর ভ্যালুই তোমরা পেয়েছো কত 98 ডিগ্রি। 1 এর ভ্যালু কত, 1 দিয়ে ভাগ করলে পাবে 7 1 কে 7, 4 7 28, 14 ডিগ্রি। তাহলে এখান থেকে ছোট যে কোণটা, ছোট কোণটা কত পাচ্ছ, ছোট কোণটা এর সাথে 7 গুণ করো, তাহলে ছোট কোণটা এর সঙ্গে 14 গুণ করো, 14 গুণ করলে ছোট কোণটা পাবে কত 28 ডিগ্রি, আর একটা কোণ পাবে কত 5 14 70 ডিগ্রি, আর একটা কোণ এখানে বলা আছে কত 82 ডিগ্রি। তাহলে ছোট কোণ কোনটা, ছোট কোণ হবে 28 ডিগ্রি, যেটা আছে দেখো অপশন নাম্বার সি তে। তো অপশন নাম্বার সি এর কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, অপর বাহুর দৈর্ঘ্য বলেছে 8 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত। ইজি কোশ্চেন, কনসেপ্ট জানা থাকলে ইজিলি অ্যান্সার করতে পারবে। এখানে সমদ্বিবাহু ত্রিভুজ এর সমদ্বিবাহু দুটো আমি আঁকলাম, এই দুটো বাহু সমান সমদ্বিবাহু ত্রিভুজের, এবং তার দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেন্টিমিটার, আর অপর বাহু যেটা নিচের বাহুটা যেটা আমি নিচে এঁকেছি সেটা হলো 8 সেন্টিমিটার। এখানে আমি সাপোজ ধরে নিয়েছি জাস্ট বোঝানোর জন্য। তো অপর বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আর সমান বাহুর দৈর্ঘ্য যে দুটো সমান ধরেছি সে দুটো 5 5 আমি এখানে লিখেছি। এবার এখান থেকে যদি আমি এটাকে লম্ব আঁকি, লম্ব আঁকলে এই পার্ট দুটো কিন্তু সমান ভাগে বিভক্ত করে। তো সমান ভাগে যখন বিভক্ত করবে তাহলে 8টাকে দুভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এইটুকু পার্ট হবে 4, এইটুকু পার্ট হবে 4। এবার যারা ম্যাথের ক্লাস এই চ্যানেল থেকে করে তারা প্রত্যেকেই কিন্তু এর ট্রিপলেট যেটা, সেই ট্রিপলেট কিন্তু তাদের মুখস্থ আছে, অর্থাৎ এই লম্ব যেটা, লম্বের ভ্যালু আসবে কত 3। ট্রিপলেট যদি মুখস্থ না থাকে তখন তোমাদের কিন্তু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বার করতে হবে। তো সেটাও আমি এখানে করে দেখাচ্ছি। এটা যদি লম্ব হয়, এই লম্বটাকে আমি এক্স ধরে নিলাম, তো লম্ব এক্স স্কয়ার, ভূমি 4 মানে ভূমি স্কয়ার, ইকুয়াল টু কি হবে অতিভুজ স্কয়ার মানে 5 এর স্কয়ার। তাহলে এখান থেকে পাবে এক্স স্কয়ার সমান 5 5 এ 25, আর 16 4 এর স্কয়ার 16 এই সাইডে চলে আসলো, তাহলে 25 থেকে 16 বাদ দিলে পাবে 9, এক্স এর ভ্যালু পাবে কত 3। তো যাদের ট্রিপলেট মুখস্থ আছে তারা ডাইরেক্ট বসাতে পারবে এবং তাদের এক্সামে টাইম কিন্তু কম লাগবে। তো যাই হোক, এখান থেকে এইটুকু পার্ট মানে এক সাইডের পার্ট এর ক্ষেত্রফলটা বার করব, এই পার্টের ক্ষেত্রফলটা আমরা বার করব। তো সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি শিখেছিলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো হাফ ভূমি কত, ভূমি হলো 4, এখানে বসাও 4, উচ্চতা এক্ষুনি পেলে কত 3। তো এখান থেকে কাটলে পেয়ে যাচ্ছ কত, পেয়ে যাচ্ছ 3 2 6 6 সেন্টিমিটার স্কয়ার।
এটা শুধুমাত্র এই কালো দিয়ে মার্কিং করেছি যে পার্টটা, এইটুকু পার্টের আমি ক্ষেত্রফল পেলাম। তাহলে পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পেতে গেলে এর সাথে 2 গুণ করো, কারণ দুটো পার্টই সেম। তাহলে টোটাল হবে কত? টোটাল ক্ষেত্রফল হবে 12 সেন্টিমিটার স্কয়ার। আছে দেখো অপশন নাম্বার বি তে, তো অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলে দিয়েছে 400 বর্গ মিটার। বাহুর দৈর্ঘ্য কত? তো বর্গাকার পার্কের ক্ষেত্রফল বলেছে 400 বর্গ মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র বাহু স্কয়ার। তো একটা বাহু যদি আমি এ ধরি, তাহলে এর স্কয়ার মানে বলে দিয়েছে কত? বলে দিয়েছে 400 মিটার। ইজি কোশ্চেন। এর ভ্যালু কি হবে? এটাকে বর্গমূল করো, বর্গমূল করলে পেয়ে যাবে কত? 20। তো অ্যান্সার হবে 20 মিটার। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। দুটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়ে, ক্ষেত্রফলের অনুপাত বলেছে। দুটো ঘনকের একটি তলের ক্ষেত্রফলের অনুপাত বলেছে 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? তো ঘনকের ক্ষেত্রে ঘনকের ঘনকের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের ক্ষেত্রফল, ঘনকের বাহু যদি আমি ধরে নিই, ঘনকের একটা বাহু যদি আমি এ ধরে নিই, তাহলে ঘনকের ক্ষেত্রফল হবে 6a²। আর ঘনকের আয়তন, আয়তন কি হবে? আয়তন হবে a এর কিউব। তাহলে আমি ধরে নিলাম একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য a, আর একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি কি? ধরে নিচ্ছি a2। তাহলে যার বাহুর দৈর্ঘ্য a1, তাহলে তার ক্ষেত্রফলের হবে কত? তার ক্ষেত্রফল হবে 6a1 এর স্কয়ার, আর অপরটার হবে 6a2 এর স্কয়ার। এবং এই দুটোকে যদি আমি অনুপাত করি, তাহলে 6 কমন আসছে মানে কেটে যাচ্ছে, অর্থাৎ a1 এর স্কয়ার ইজ টু a2 এর স্কয়ার এখান থেকে পাচ্ছি। এবং তার ভ্যালুই দেখো এখানে বলা আছে কত? বলা আছে 1:4। তাহলে এখানে a এর ভ্যালু পেতে গেলে কি করতে হবে? বর্গমূল করতে হবে। তাহলে a1 এর স্কয়ার মানে 1, তাহলে a1 মানে কত? 1, কারণ 1 এর বর্গমূল করলে 1ই হবে। একইভাবে a2 এর স্কয়ার মানে 4, তাহলে a2 এর ভ্যালু কত হবে? a2 এর ভ্যালু হবে 2। তাহলে এবার এখান থেকে আয়তনের ক্ষেত্রফল বার করতে পারবে। তাহলে a1 এর কিউব, আর একটা বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম a2 এর কিউব, তো এটাই হবে আয়তনের অনুপাত। তাহলে a1 এর ভ্যালু কত পেয়েছো? 1। a2 এর ভ্যালু কত পেয়েছো? a2 এর ভ্যালু পেয়েছো 2। তাহলে এই দুটোর কিউব করতে হবে, 1 এর কিউব, 2 এর কিউব। তাহলে এখান থেকে পাচ্ছো 1:2 এর কিউব করলে 8, তো 1:8 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। একটি বৃত্তের পরিধি বলে দিয়েছে 20 পাই সেন্টিমিটার হলে ওই বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রটির পরিসীমা কত? তো এখানে বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র আশা করি প্রত্যেকে জানো। বৃত্তের পরিধির সূত্র কি? পরিধির সূত্র হলো 2πr, যেখানে r মানে কি? r মানে কিন্তু রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটাও আশা করি প্রত্যেকে জানো, πr²। তো এখানে বৃত্তের পরিধি বলেছে কত? 20 পাই। তো বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr। তো 2πr আমি এখানে বসালাম। 2πr মানে কত? বলে দিয়েছে 20 পাই। তো পাই আর পাই কেটে গেল, 2 দিয়ে 20 কে কাটলে এখানে 10, তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলে, অর্থাৎ ব্যাসার্ধ পেয়ে গেলে কত? ব্যাসার্ধ পেয়ে গেলে 10। এবার বৃত্তের ক্ষেত্রফল বার করো, কারণ বলেছে ওই বৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি? সূত্র হলো পাই আর এর স্কয়ার। তাহলে পাই এখানে বসাও, আর এর ভ্যালু পেয়েছো কত? 10, তাহলে 10 এর স্কয়ার, 10 এর স্কয়ার মানে 100, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল পেলে কত? 100 পাই। এবার বলেছে বৃত্তের ক্ষেত্রফল বিশিষ্ট যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক্ষুনি জেনে আসলাম কি? এক্ষুনি জেনে আসলাম বাহুর স্কয়ার বা এর স্কয়ার। তো আমি ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের 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 বাহু আমি ধরে নিচ্ছি a। তাহলে এর স্কয়ার হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং এর স্কয়ারের ভ্যালুই বলা আছে কত? 100 পাই। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য বর্গমূল করে দাও 100 পাইয়ের বর্গমূল। তাহলে 100 বর্গমূল করলে হয়ে যাবে 10, তাহলে 10√পাই এখান থেকে পেয়ে যাচ্ছ বর্গক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু অর্থাৎ 4a। তাহলে এর সঙ্গে 4 গুণ করো, 4 ইন্টু এর ভ্যালু যেটা পেয়েছো 10√পাই অর্থাৎ 40√পাই
এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, যেটা আছে দেখো অপশন নাম্বার ডি তে। তো অপশন নাম্বার ডি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আজকের ক্লাসে যে কোশ্চেনগুলো রেখেছি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং আবারও বলছি যদি ক্লাস ভালো লাগে ক্লাসগুলোকে অবভিয়াসলি কিন্তু লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। বারবার বলছি ক্লাস যদি তোমাদের হেল্পফুল হয় ক্লাসটাকে অতি অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে। চলে আসো পরের কোশ্চেনে। বলছে একটা বৃত্তাকার বাগানের চারিদিকে একটি বৃত্তাকার রাস্তা আছে, উহাদের পরিধির পার্থক্য 88 মিটার হলে রাস্তার প্রস্থ কত? এখানে দেখো ছবি আঁকছি, একটা বৃত্তাকার মাঠ, এইটা ধরো একটা বৃত্তাকার মাঠ, এই মাঠের বাইরে দিয়ে একটা রাস্তা আছে, এইরকম একটা বৃত্তাকার রাস্তা আছে। তো বৃত্তাকার রাস্তা আছে, জানতে চাইছে যে এই যে রাস্তাটুকু, এই রাস্তাটুকুর চওড়া কত, রাস্তাটির প্রস্থ কত, সেটা এখানে জানতে চাইছে। তো এখানে একটা জিনিস দেখো যে এখান থেকে এইটুকু মানে কি, এটা হলো ব্যাসার্ধ। তো এটাকে যদি আমি ছোট হাতের আর ধরি, আর রাস্তা সমেত যদি আমি যে ব্যাসার্ধ সেটাকে যদি আমি বড় হাতের আর ধরি, তাহলে আমি এখানে বলতে পারি যে রাস্তা সমেত বৃত্তের পরিধি কি হবে 2 পাই বড় হাতের আর, আর রাস্তা বাদ দিয়ে বৃত্তের পরিধি হবে 2 পাই ছোট হাতের আর। এদের ডিফারেন্স মানে এদের বিয়োগফল, অর্থাৎ এই বড় আর এর থেকে যদি আমি ছোট আর বিয়োগ করি তাহলে আমি এইটুকু পার্ট পাবো, এইটুকু পার্ট, এবং সেটাই আমার জানতে চাইছে, সেটাই হবে রাস্তার প্রস্থ। তাহলে রাস্তার প্রস্থ মানে কত? রাস্তার রাস্তার প্রস্থ মানে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর। তো এখানে আমি বড় পরিধি মানে রাস্তা সমেত পরিধির থেকে যদি ছোট বৃত্তের পরিধি বিয়োগ করে দিই তাহলে আমি পেয়ে যাব কিন্তু বড় হাতে আর এর থেকে ছোট হাতে আর এর মাইনাস, মানে রাস্তার প্রস্থটা আমি পেয়ে যাব। তো এখানে সেটাই বলেছে, উহাদের পরিধির পার্থক্য কত? 88 মিটার। এখানে বসিয়ে দিলাম 2 পাই, আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে বড় হাতের আর এর থেকে ছোট হাতের আর এখানে মাইনাস ব্র্যাকেটের মধ্যে থেকে গেল ইকুয়াল টু 88। এবার এখানে পায়ের মান বসিয়ে দেবো। পায়ের মান কি আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, 22/7 ইন্টু বড় হাতের আর মানে ছোট হাতের আর ইকুয়াল টু 88। এখানে 22 দিয়ে কাটো, 22 দিয়ে কাটলে হবে 4, আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে এখানে 2। তাহলে বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর সমান পাবে কত? 7 2 14। তো এখানে অ্যান্সার আসছে কত? রাস্তার প্রস্থ হবে 14 মিটার। অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেনে। কোনো একটি গোলাকার বস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 2464 বর্গমিটার হলে গোলাকার বস্তুর ব্যাসার্ধ কত, সেটা এখানে জানতে চাইছে। গোলাকার বস্তু অর্থাৎ এখানে বলেছে কি স্ফেয়ার। তো এখানে কিছু সূত্র লিখে দিয়েছি, সূত্রগুলো কিন্তু অবভিয়াসলি মুখস্থ করবে। কার্ভ সারফেস, টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো কোনো গোলাকার বস্তু বা স্ফেয়ারের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার। আর যদি থাকে যে ভলিউম আয়তন যদি জানতে চায়, ভলিউম বা ভলিউমকে বাংলাতে বলা হয় আয়তন, তখন এর সূত্র হবে এই ভলিউমের উপরে এর আগের দিনের ক্লাসে হয়তো একটা কোশ্চেন করিয়েছিলাম, 3.5 পাই আর কিউব। তো এই দুটো সূত্র গোলক থেকে মনে রাখলেই হবে। তো এখানে বলেছে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এখনই লিখলাম, 4 পাই আর স্কোয়ার। এটার ভ্যালু বলে দিয়েছে কত? 2464। তো এখান থেকে পায়ের মান বসাও, 4 ইন্টু 22/7 ইন্টু আর এর স্কোয়ার সমান পাচ্ছ কত? 24 64। 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 একে 4, 4 6 24। 11 2 22, 11 দিয়ে কাটো, 5 11 55, 6 থাকছে 6 11 66। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 28 2 56। তাহলে আর এর স্কয়ার সমান এখানে পাচ্ছ কত? 28 ইন্টু 7। 28 কে ভাঙলে পাবে 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, এবং আর এর স্কয়ার আছে, স্কয়ার এই দিকে আসলে বর্গমূল হয়ে যাবে, এবং পেয়ারের থেকে একটা বেরোলে এখান থেকে বেরোবে 2, এখান থেকে বেরোবে 7, অর্থাৎ আর এর ভ্যালু কত পাচ্ছ? আর এর ভ্যালু পেয়ে গেলে এখানে 14। জানতে চাইছে গোলাকার বস্তুর ব্যাসার্ধ কত, তো ব্যাসার্ধ আর এর ভ্যালু পেয়ে গেছে 14। তো 14 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো আজকের মক টেস্টের লাস্ট কোশ্চেন, 30 নাম্বার কোশ্চেন।
এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সিলিন্ডার অর্থাৎ চোঙাকার বস্তু বা চোঙাকৃতির বস্তুর উপরে কোশ্চেন। এখানে বলেছে চোঙাকৃতি বস্তুর আয়তন নির্ণয় করো, ভলিউম নির্ণয় করতে হবে যখন উহার ভূমির ক্ষেত্রফল 13.86 বর্গমিটার এবং উচ্চতা 8 মিটার। এখানে চোঙের ওপরে যে তিনটে সূত্র মাথায় রাখতে হবে সেটা কিন্তু আমি এখান থেকে বলে দিচ্ছি, মাথায় রাখবে। একটা হলো কার্ভড সারফেস এরিয়া অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, কার্ভড সারফেস এরিয়া। বাংলাতে মুখে বলে দিচ্ছি, বাংলাটা যেটা বলে দিচ্ছি সেটা কিন্তু বাংলাতে লিখে নেবে। ইংলিশে বলা হয় কার্ভ সারফেস এরিয়া, বাংলাতে বলা হয় বক্রতলের ক্ষেত্রফল। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? বক্রতলের ক্ষেত্রফল আর ইংরেজিতে চোঙকে বলা হয় সিলিন্ডার, অর্থাৎ কার্ভ সারফেস এরিয়া অফ সিলিন্ডার হবে কি? হবে সেটা 2 পাই আর এইচ, যেখানে আর হলো ব্যাসার্ধ মানে নিচের যে গোলটা থাকবে তার ব্যাসার্ধ, আর এইচ হবে উচ্চতা। টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল যদি জানতে চাই, টোটাল সারফেস, আচ্ছা সারফেস এরিয়াকে এস এ লিখলাম, তো টোটাল সারফেস এরিয়া মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তখন কি হবে? কার্ভ সারফেস এরিয়া যেটা পেয়েছো সেটা তো যোগ করতেই হবে, তার সাথে সাথে নিচে এবং ওপরে যে দুটো ক্ষেত্রফল, নিচে আছে চোঙ মানে কি? চোঙ মানে এরকম ধরনের জিনিস হবে। তো নিচে এবং ওপরে যে দুটো বৃত্তাকার আছে সেই তার ক্ষেত্রফলের সূত্র, তো বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার, তো উপরে একটা আছে নিচে একটা আছে, তো হবে 2 পাই আর স্কয়ার। তো এটাই হবে চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। আর চোঙের ভলিউম অর্থাৎ আয়তনের সূত্র, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, পাই আর স্কয়ার এইচ। তো এইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দেবে, তো সূত্রগুলো কিন্তু অবভিয়াসলি তোমাদের মুখস্থ থাকতে হবে। তো এখানে বলেছে দেখো চোঙের আয়তন নির্ণয় করো যেখানে ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল মানে কি? ভূমির ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার, কারণ ভূমি মানে কি? ভূমি মানে একটা বৃত্তকার, আর বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কয়ার। তো ভূমির ক্ষেত্রফল বলা আছে 13.86, অর্থাৎ এখানে ভলিউম বার করতে হবে পাই আর স্কয়ার এইচ, যার মধ্যে ভূমির ক্ষেত্রফল অর্থাৎ পাই আর স্কয়ারের ভ্যালু বলা আছে কত? 13.86, আর উচ্চতা অর্থাৎ হাইট বলা আছে কত? এইচ এর ভ্যালু বলা আছে দেখো 8 মিটার। তো এই দুটোকে গুণ করো, গুণ করলে অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে গুণ করো, 48 এর 8 হাতে 4, 8 8 64 আর 4 68, 8 হাতে 6, 3 8 24 আর 6 30 এর 0, 30 এর 0 হাতে 3, 8 একে 8, 8 আর 3 11। তো 110.88 দেখো আছে অপশন নাম্বার এতে, অপশন এ সঠিক অ্যান্সার হবে। একক ভুল আছে, আয়তন যেহেতু এখানে হবে মিটার কিউব, মিটার কিউব অ্যান্সার হবে। তো এককগুলো ভুল দিয়েছে, তো যাই হোক অ্যান্সার কি হবে সেটা বুঝতে পেরেছো এবং কিভাবে বার করতে হবে সেটা বুঝতে পেরেছো। আবারও বলছি, যদি ক্লাস ভালো লাগে ক্লাসগুলোকে অবভিয়াসলি কিন্তু লাইক করবে, লাইক না করে যাবে না। ক্লাস যদি তোমাদের হেল্পফুল হয় ক্লাসটাকে লাইক করো, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো যারা প্রাইমারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর ক্লাসে যদি কোথাও কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেনে কোথাও ডাউট থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তাহলে কিন্তু আমরা কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা নেক্সট ক্লাসে তোমাদের সেই যে ডাউটটা থাকছে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।